মেম সাহেব, নিমাই ভট্টাচার্য। যারা কাছে আছে তারা কাছে থাক, তারা তো পারে না জানিতে, তাহাদের চেয়ে তুমি কাছে আছো আমার হৃদয় খানিতে। ওয়েস্টার্ন কোর্ট জনপদ, নিউ দিল্লি। দোলা বৌদি, তোমার চিঠি পেলাম, অশেষ ধন্যবাদ। তুমি আমাকে ভালোবাসো, স্নেহ করো, তাই তো স্বপ্ন দেখো আমি ঘর বাঁধি, সুখী হই। একটা রাঙা টুকটুকে বউ আসুক আমার ঘরে, আমাকে দেখাশোনা করুক, একটু ভালোবাসুক, আমার জীবনের একটা অবলম্বন হোক, তাই না? ভাবতে বেশ মজা লাগে। আমার এই ছন্নছাড়া জীবনে একটা জুনিয়র দোলা এসে দোলা দিলে মন্দ হতো না। হয়তো তার আবির্ভাব হলে নিজের জীবনটাকে নিয়ে এমন জুয়া খেলতাম না, ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি করতাম না। হয়তো তার ছোঁয়া পেলে বুকের ব্যথাটা সেরে যেত। হয়তো নিকট ভবিষ্যতে মুসৌরি বা নৈনিতালের কোনো নার্সিংহোমে যাবার প্রয়োজন হতো না। হয়তো আরো অনেক কিছু হতো। নিজের কাছ থেকে নিজেকে এমনভাবে লুকিয়ে রেখে পালিয়ে বেড়াতাম না, তাই না দোলা বৌদি? সত্যি কথা বলতে কি, বিয়ে করতে আমার সম্মতি না থাকলেও যদি কোনো মেয়ে আমাকে বিয়ে করে তাতে আমার বিশেষ অসম্মতি নেই, বরং বেশ আগ্রহই আছে। আর তাছাড়া আগ্রহ না থাকার কি কোনো কারণ থাকতে পারে? তুমি তো নিজেই 18 কি 19 বছর বয়স থেকে খোকনদাকে দোলা দিতে শুরু করেছিলে। ইউনিভার্সিটির 2 গেট দিয়ে দুজনে বেরোতে। তুমি ইউনিভার্সিটির দোরগোড়া থেকে 2B বাসে চাপতে, আর খোকনদা মেডিকেল কলেজের পিছন থেকে 9 নম্বর বাসে চাপত। দুজনে 2টি বাসে চাপলে কি হবে? দুজনেই তো নেমে পড়তে লিন স্ট্রিটের মোড়ে। ডিসেম্বরের হাড় কাঁপানো শীতে ফাঁকা দার্জিলিং উপভোগ করেছো তোমরা দুজনে। এসব আমি জানি। আরও জানি তুমি নিজের হাতের কঙ্কন আর গলার মোটা হারটা বিক্রি করেছিলে বলেই খোকনদা অতদিন ধরে রিসার্চ করে পিএইচডি করতে পারলো। এমনি করে দোলা দিতে দিতে একদিন অকস্মাৎ নিজের দোলনায় তুলে নিলে খোকনদাকে। এ সবই তো নিজের চোখে দেখা। আরও অনেককেই তো দেখলাম। মঞ্জুরি, লিপি, কণিকারে কি কম খেয়াল দেখালো? আমার প্রথম যৌবনের সেই সবুজ কাঁচা দিনগুলোতে তোমরা সবাই আমাকে যথেষ্ট ইনফ্লুয়েন্স করেছিলে। হয়তো আজও সেই ইনফ্লুয়েন্স শেষ হয়নি। আর ওই অনুরাধা, কত বড় বড় কথা, কত লেকচার, কত তর্ক বিতর্ক। বিয়ে? সরি, শেষ পর্যন্ত একটা পুরুষের তৃষ্ণা মেটাবার জন্য আমাকে স্বীকার করবে? নেভার। মনে পড়ে দোলা বৌদি, অনুরাধা শেষকালে চিৎকার করে হেনরি ফিল্ডিংয়ে কোট করে বলতো, হিজ ডিজাইনস ওয়ার স্ট্রিক্টলি অনারেবল, অ্যাজ দ্য সেইং ইজ, দ্যাট টু রব আ লেডি অফ হার ফরচুন বাই ওয়ে অফ ম্যারেজ। আমাদের সেই অনুরাধাও একদিন বর্ধমানে নীতিশের গলায় মালা পরালো। আমি দিল্লিতে ছিলাম না, তাই অনুরাধার আমন্ত্রণ পেতে একটু দেরি হওয়ায় সেই দৃশ্য দেখার সুযোগ আমার হয়নি। কিন্তু তার বৌভাত ফুলসজ্জার দিন আমি বর্ধমান না গিয়ে পারিনি। প্রাচীন কাব্যে আছে, অনন্ত যৌবন উর্বশীর ক্যাবারে ডান্সের ঠেলায় স্বর্গরাজ্যের ম্যানেজিং ডিরেক্টরদের সব কাণ্ডজ্ঞান লোপ পেয়েছিল, কিন্তু মুনি ঋষিদের নিচে উর্বশীর ধ্যানভঙ্গ না, পড়িনি। তবে দেখলাম অনুরাধার বেলা একটা ভাঙা জিপ গাড়ি, 2টো কনস্টেবল আর একটা পোর্টমোটা সাব ইন্সপেক্টর ঘাড়ে চড়ে আইপিএস নীতিশ এমন নাচি নাচল যে অনুরাধাও কিন ব্লোল্ড হয়ে গেল। এই উৎসবের বাড়িতেই লোকজনের ভিড় একটু পাতলা হলে আমি কানে কানে জিজ্ঞাসা করেছিলাম, অনু, এ কি হলো? ছি ছি, শেষ পর্যন্ত একজন পুরুষের তৃষ্ণা মেটাবার শিকার হলে? তুমি তো অনুরাধাকে ভালোভাবেই জানো, ও ভাঙবে কিন্তু মচকাবে না। তাই শেক্সপিয়ারের অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা থেকে কোট করে বলল, মাই সালাদ ডেজ হোয়েন আই ওয়াজ গ্রিন ইন জাজমেন্ট। চমৎকার। তোমাদের এইসব কাণ্ড কারখানা দেখে আমার বিয়ে করার ইচ্ছে হওয়া কি স্বাভাবিক নয়? মাঝে মাঝেই ভাবি আমিও যদি খোকনদা বা নীতিশের মতো। যাগ্গে ওসব। আচ্ছা দোলা বৌদি, তাছাড়া পাত্র হিসেবে কি আমি খুব খারাপ? বোধ হয় না, তাই না? লেখাপড়া না শিখলেও কলেজ ইউনিভার্সিটিতে গেছি বছর। খবরের কাগজের স্পেশাল করেসপন্ডেন্টের চাকরিটাও নেহাত মন্দ নয়, বেশ চটক আছে। মাইনেও নেহাত কম পাই না। বাড়ি না থাকলেও গাড়ি আছে, নায়েব না থাকলেও স্টেনও তো আছে। তাছাড়া শুনেছি আজকালকার মেয়েরা বিলেত ফেরত দুষ্টু ছেলেদের বেশ পছন্দ করে। মেয়েদের বাপ মা স্মার্ট সফিস্টিকেটেড বলে ওইসব দুষ্টু ছেলেদের জামাই করতে আপত্তি করেন না। সেদিক থেকে আমি ওভার কোয়ালিফাইড। একবার নয়, বহুবার গেছি বিলেত। লোকে বলে এই দুষ্টুমিও নাকি করেছি। আরও একটা ব্যাপার আছে, পটলডাঙ্গার গোবিন্দ বিলেত ফেরত বলে বিয়েতে ফিল্ম স্টারদের মতো ইনকাম ট্যাক্স ফ্রি 10,000 টাকা ব্যাক মানি পেয়েছিল। সুতরাং আমার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল মনে হয়। আর তাছাড়া তোমার মতো হাই ফার্স্ট ক্লাস পাওয়া এজেন্ট যখন আছে, পয়সাওয়ালা বোকা বোকা লোকের একটা উড়ু উড়ু মেয়ে শিকার করা অধ্যাপিকা দোলা সরকারের পক্ষে নিশ্চয়ই খুব কষ্টকর নয়। তবে তার আগে মেম সাহেব উপাখ্যানটা তোমাদের সবার জেনে নেওয়া দরকার।
আমার ওই কালো মেম সাহেবকে নিয়ে তোমরা অনেক দিন হাসি ঠাট্টা করেছ, হয়তো কিছু ধারণাও করেছো মনে মনে। শুধু তুমি কেন, অনেকের মনেই আমার মেম সাহেবকে নিয়ে অনেক প্রশ্ন। কেউ কেউ ভাবে মেম সাহেব বলে কেউ নেই, পুরোটাই গুল 420। আবার কেউ কেউ ভাবেন মেম সাহেবকে আমি শুধু ভালোবাসিনি, বিয়েও করেছি। নানা ধরনের নানা লোকজনের কাছ থেকে মেম সাহেব সম্পর্কে চিঠিপত্রও কম পাই না। যার সঙ্গে নতুন আলাপ হয় তিনিই প্রশ্ন করেন, মেম সাহেব কে? ছেলে মেয়ে বুড়ো বুড়ি সবার ওই এক প্রশ্ন। এই তো কদিন আগে দিল্লি ইউনিভার্সিটির এক তন্নি শ্যামার সঙ্গে আলাপ হলো। বাড়িতে নিয়ে গেলেন, দুটো থিনেবারুর বিস্কুট, একটা প্যারা সন্দেশ আর এক কাপ চা দিয়েই মুচকি এসে জিজ্ঞেস করলেন, মা জানতে চাইছিলেন মেম সাহেবের আসল নাম কি। বছরখানেক আগে সিউড়ি থেকে এক বৃদ্ধা পার্সেল করে একটা লাল টুকটুকি সিল্কের শাড়ি পাঠিয়েছিলেন, সঙ্গে একটা ছোট চিঠি ছিল। লিখেছিলেন, তোমার মেম বউকে এই শাড়িটা আশীর্বাদী পাঠাচ্ছি, বিদেশি মেমকে এই শাড়িটা পরলে ভালো লাগবে। মাতৃতুল্লাহ স্নেহাতুর বৃদ্ধাকে আমি লিখেছিলাম, মা শাড়িটা আপনি সাবধানে রেখে দিন, সময় মতো আপনার মেম বউকে নিয়ে ওখানে গিয়ে শাড়িটা গ্রহণ করব। মেম সাহেবকে নিয়ে আরও কত কি কাণ্ডই হয়, তাই তো এবার ভেবেছি তোমাদের সঙ্গে এমন করে আর লুকোচুরি না খেলে পুরো ব্যাপারটাই খুলে বলবো। তাছাড়া আমার জীবনের এসব ইতিহাস না জানলে তোমার পক্ষে ঘটকালি করারও অসুবিধা হতে পারে। তোমাকে সব কিছু লেখার আগে নৈতিক দিক থেকে মেম সাহেবের একটা অনুমতি নেওয়া দরকার, কিন্তু আজ সে এত দূরে চলে গেছে যে তার অনুমতি জোগাড় করা প্রায় অসম্ভব। আর হ্যাঁ, তাছাড়াও ঠিকানাও আমার জানা নেই। 2, মনে হলো তুমি আমার চিঠি পড়ে ঘাবড়ে গেছো। গত চিঠিতে বিশেষ কিছুই লিখিনি, এমনকি গৌরচন্দ্রিকাও পূর্ণ হয়নি, সুতরাং এখনই নার্ভাস হবার কি আছে। তাছাড়া তুমি না মেয়ে, অন্যের প্রেমের ব্যাপারে তোমাদের তো আগ্রহের শেষ নেই। শিক্ষিতাই হোক আর অশিক্ষিতাই হোক, প্রেমপত্র সেন্সর করতে মেয়েরা তো শিরোমণি। ইউনিভার্সিটির জীবনে তো দেখেছো, লেকচার শোনা, কফি হাউসে আড্ডা দেবার মতো অন্যদের প্রেমপত্র হাত করাও প্রায় সব মেয়েদের নিত্যকার কাজ ছিল। গণ্ডগ্রামে যাও, সেখানেও দেখবে পারুল বৌদির চিঠি অন্নপূর্ণা ঠাকুরজি না পড়ে কিছুতেই ছাড়বে না। শুনেছি স্কুল কলেজে মেয়েদের চিঠি এলে দিদিমণিরা একবার চোখ না বুলিয়ে ছাড়েন না। ছাত্রীদের অভিভাবকত্ব করবার উছিলায় চুরি করে প্রেমপত্র পড়াটাকে কিছুটা আইনসম্মত করা যেতে পারে মাত্র, কিন্তু তার বেশি কিছু নয়। তাছাড়া প্রেমের কাহিনী জানতে মেয়েদের অরুচি, কলিকালে না জানে আরও কত কি দেখবো শুনবো। মেয়ের বিয়ে হলে মা পর্যন্ত জানতে চায়, হ্যাঁ রে খুকি, জামাই আদর টাদর করেছিল তো? হাজার হোক মা তো ঠিক খোলাখুলিভাবে সব কথা জিজ্ঞাসা করতে পারেন না, তাই ঘুরিয়ে আদর টাদর করার খবর নেন। বাসের ঘর তো মাসি খুঁড়ি থেকে দিদিদের ভিড়ে গিজগিজ করে। আর সেই সতী সাবিত্রী সীতা দয়মন্তী থেকে শুরু করে আমাদের মা মাসিরা যে সভ্যতা ও সংস্কৃতির ধ্বজা বহন করে এনেছেন, শত বাধা বিপত্তি অগ্রাহ্য করে যে ঐতিহ্যের ধারা অম্লান রেখেছেন, আজ তুমি সেই মহান আদর্শ থেকে বিচ্যুত হবে আমি ভাবতে পারিনি। সর্বোপরি আমি যখন নিজে স্বেচ্ছায় তোমাকে সব কথা বলছি, তখন তোমার লজ্জা বা সংকোচের কী কারণ থাকতে পারে? আর তোমাকে ছাড়া আমার এই ইতিহাস কাকে জানাবো বলতে পারো? তুমি আমার থেকে মাত্র 1 বছরের সিনিয়র হলেও তোমাকে আমি সেই প্রথম দিনের পরিচয় থেকেই ভালোবেসেছি, শ্রদ্ধা করেছি। খোকনদার প্রতি তোমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা যেদিন থেকে আবিষ্কার করেছি, সেই দিন থেকেই তুমি আমার দোলা বৌদি হয়েছ। ছাত্রজীবনের সেই শেষ দিনগুলোতে আর আমার কর্মজীবনের প্রথম অধ্যায়ে তুমি আর খোকনদা যেভাবে আমাকে সাহায্য করেছ, সহানুভূতি জানিয়েছ, তার তুলনা হয় না। তাই তো জীবনের সমস্ত সুখে দুঃখে প্রথমেই মনে পড়ে তোমাদের। মেম সাহেবের ব্যাপারটা ইচ্ছে করেই জানাইনি। তোমরা অবশ্য কিছু কিছু আজ করেছিলে, কিন্তু খুব বেশি জানতে পারোনি। ভগবানের দয়ায় আমি দিল্লি চলে আসায় নাটকটা আরও বেশ জমে উঠেছিল। আমি ভেবেছিলাম তোমাকে আর খোকনদাকে একটা সারপ্রাইজ দেব, তাই কিছু জানাইনি। কিন্তু আর দেরি করা ঠিক হবে না। তুমি যখন আমার বিয়ে দেবার জন্য ব্যস্ত হয়ে উঠেছ, তখন সব কিছু না জানানো অন্যায় হবে। আর শুধু মেম সাহেবের কথাই নয়, আমার জীবনে যেসব মেয়েরা এসেছে তাদের সবার কথাই তোমাকে লিখব, সব কিছু তোমাকে জানাবো, কিচ্ছু লুকাবো না। আর কিছু না হোক, তোমাকে হলপ করে এইটুকু গ্যারান্টি দিতে পারি যে আমার এই কাহিনী তোমার খুব খারাপ লাগবে না। যদি ভাষাটাকে একটু এডিট করো, তাহলে হয়তো ছাপা হয়ে বই বেরোতে পারে। সুতরাং হে আমার দোলা বৌদি, ধৈর্য ধরো। হে আমার খোকনদার প্রাণের প্রিয় দোলে দোদুল দোলে দোলনা দোলা, তোমার ভাতৃসম লক্ষণ দেবরের প্রতি কৃপা করো, তার ইচ্ছা পূরণ করো। 3, সেদিন কি তিথি, কি নক্ষত্র, কি লগ্ন ছিল তা আমি জানি না।
জীবন নদীতে এত দীর্ঘদিন উজান বাইবার পর বেশ বুঝতে পারছি যে সেদিন বিশেষ শুভলগ্নে আমি পৃথিবীর প্রথম আলো দেখিনি। এই পৃথিবীর বিরাট স্টেজে বিচিত্র পরিবেশে অভিনয় করার জন্য আমার প্রবেশের কিছুকালের মধ্যেই মাতৃদেবী প্রস্থান করলেন। একমাত্র দিদিও আমার জীবননাট্যের প্রথম অঙ্কেই জামাইবাবুর হাত ধরে শ্বশুরবাড়ি কেটে পড়ল। আমার জীবনের সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে আমি নারী ভূমিকা বর্জিত নাটকে অভিনয় শুরু করেছি। ছোটবেলায় আমি বোবা বা বিকলাঙ্গ ছিলাম না, কিন্তু মা বলে কোনো শব্দ উচ্চারণ করতে সেদিনও পারি, আজও পারি না, ভবিষ্যতেও পারবো বলে আশা করি না। শ্রদ্ধানন্দ পার্কে আমি যেসব ছেলে মেয়েদের সঙ্গে খেলা করতাম তাদের বিচিত্র আচরণ দেখে স্তম্ভিত না হয়ে পারতাম না। 5-6 বছর বয়সে আমি নিজে গিয়ে বৈঠকখানা বাজারে বিরজা মিষ্টান্ন ভাণ্ডার থেকে খাবার কিনে এনে একলা একলা খেতাম, কিন্তু আমার ওই খেলার সঙ্গীরা সবসময় মায়ের বা দিদির হাতে খেত। খেলতে খেলতে একটু পড়ে গিয়ে যদি কারোর হাত পা একটু ছড়ে যেত তবে সঙ্গে সঙ্গে সে মার কোলে চড়ে বাড়ি চলে যেত। ওরা মাকে জড়িয়ে ধরে কাঁদত, কিন্তু এক পাও হাঁটতে পারত না। অনেকদিন আমারও অমনি কেটে গেছে, রক্ত বেরিয়েছে, কিন্তু কই, আমি তো কাঁদিনি, আমি তো কারোর কোলে চড়ে বাড়ি যাইনি। আমার নিশ্চয়ই ব্যথা লাগতো না। ছোটবেলায় মাকে হারালে নিশ্চয়ই শিশুদের ব্যথা ট্যাথা লাগে না, তাই না দোলা বৌদি? বাবা পেটের দায় এত দীর্ঘ সময় বাইরে কাটাতেন যে আমার বেশ মজা হতো। আশেপাশে বাড়িতে ঘুরে ঘুরে আমি অনেক মজা দেখতাম। সন্ধ্যার অন্ধকার একটু গাঢ় হলেই আশেপাশের বাড়ির ওরা সবাই ঘুমে ঢুলে পড়তো, কিন্তু কই, আমার তো ঘুম পেত না। আমি তো রোজ রাত্রি 10টা পর্যন্ত জেগে বসে থাকতাম বাবার জন্য। সবচাইতে মজা হতো স্কুলের পরীক্ষার সময়। আমার প্রায় সব বন্ধুদেরই মা এক হাতে 1 গ্লাস দুধ আর অন্য হাতে কিছু খাবার নিয়ে লোহার বড় গেটটার বাইরে দাঁড়িয়ে থাকতেন। ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে ছেলেগুলো হুড়মুড় করে দৌড়ে গিয়ে দুধ মিষ্টি খেত, কিন্তু কই, আমার জন্য তো কেউ কোনোদিন দুধের গ্যালাস নিয়ে দাঁড়িয়ে থাকতো না। ঘন্টা পড়লে আমি তো কোনোদিন হুড়মুড় করে ছুটে গিয়ে দুধ মিষ্টি পেতাম না। পূজার সময় সবাই কত দামি সুন্দর চকচকে জামা পরতো। সন্ধ্যার পর ওরা সবাই ওইসব জামা কাপড় পরে ফিটফাট সেজে উজে মার হাত ধরে দিদির কোলে চড়ে দুর্গা ঠাকুর দেখতে বেরোতো। আমি আগরপাড়ার ইজের আর শার্টটা পরে সকাল দুপুরে এত ঘোরাঘুরি করতাম যে সন্ধ্যার সময় বেশ আরামে ঘুমোতে পারতাম। বিজয়ের দিন ওদের সবাইকে কতজনে আশীর্বাদ করত, কত মিষ্টি দিত, কিন্তু বাবা ছাড়া আমাকে আর কেউ আশীর্বাদ করতো না, মিষ্টিও দিত না। এমনি করেই কেটেছে আমার শৈশব কৈশোর। সেদিন বুঝিনি, কিন্তু আজ বুঝেছি। গাছ থেকে ভালো ফুল ফল পেতে হলে একটু সার দেবার দরকার। শৈশবে মার ভালোবাসার ওই একটু সার পেলে হয়তো আজ আমি এমন নিরস শুষ্ক বাবলা গাছ হতাম না। আমার জীবনটাও হয়তো অনন্ত দিগন্ত বিস্তৃত মরুপ্রান্তর হয়ে উঠত না। সব মানুষই মাকে হারায়, কেউ শৈশবে, কেউ কৈশোরে, কেউ যৌবনে, কেউ পৌরত্বে বা বার্ধক্যে। কৈশোরে বা যৌবনে, পৌরত্বে বা বার্ধক্যে মাকে হারালেও অল্প বিস্তর কিছু সান্ত্বনা আছে। কিন্তু আমার মতো যে শৈশবে মাকে হারায়, মাতৃস্নেহের স্বাদ উপলব্ধি করার মতো যার ক্ষমতা হয়নি, সে যদি মাতৃহীন হয় তবে তার কি সান্ত্বনা। অনেকে মাকে পায় না, কিন্তু তার স্মৃতির স্পর্শ পায় প্রতি পদক্ষেপে। মার ঘর, মার বিছানা, মার বাক্স, মার ফার্নিচার, মার ফটো থাকলেও মার একটা আবছা ছবি মনের পর্দায় উঁকে দেবার অবকাশ পায়। আমার পোড়া কপালে তাও সম্ভব হয়নি। নিমতলা শ্মশান ঘাটে মার একটা ফটো তোলা হয়েছিল। 5 টাকা দিয়ে 3টে কপিও পাওয়া গেছিল। নিয়মিত বাসা বদলের দৌলতে 2টি কপি নিরুদ্দেশ হয়ে যায়। 3য় কপিটি দিদির সংসারে ক্ষুধার্ত উইপোকাদের উদরের জ্বালা মেটাচ্ছে। মানুষের জীবনে প্রথম ও প্রধান নারী হচ্ছে মা। তার স্নেহ, তার ভালোবাসা, তার চরিত্র, আদর্শ প্রতি পুত্রের জীবনেই প্রথম ও প্রধান সম্পদ। আমি সেই স্নেহস্পর্শ, ভালোবাসা ও সম্পদ থেকে চিরবঞ্চিত থেকে গেছি। তাই তো আমার জীবনে নারীর প্রয়োজন ও গুরুত্ব উপলব্ধিতে অনেক সময় লেগেছে। ছোটবেলায় মাকে হারিয়েও আশেপাশে কোনো বোন বা অন্য কোনো নারী চরিত্র না থাকায় মেয়েদের সম্পর্কে আমার শঙ্কা ও সংকোচ বহুদিন কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। আমার কৈশোরের সেদিনের কথা মনে হলে আজও হাসি পায়। তখন ক্লাস 9 থেকে 10-এ উঠেছি। সবে পাখনা গজানো শুরু হয়েছে। হাফ প্যান্ট ছেড়ে মালকচা দিয়ে ধুতি পরা শুরু করেছি। ফুল হাতা শার্টের হাতা না গুটিয়ে পড়লে বোকা বোকা মনে হয়। শ্রদ্ধানন্দ পার্কে পাড়ার ছেলেদের সঙ্গে ফুটবল পেটাতে বেশ আত্মসম্মানে লাগে। বিকেলবেলার একমাত্র রিক্রিয়েশন 2-4 জন বন্ধু মিলে পাড়ার এদিক ওদিক ঘুরে ফিরে আড্ডা দেওয়া। মন্টুদার বাড়িতে আমার যাতায়াত ছিল, হৃদ্যতা ছিল। 2-1 বার পৌষ সংক্রান্তির দিন মন্টুদার মা আমাকে আদর করে পিঠে পায়েস খাইয়েছেন।
শুনেছি দিদির বিয়ের সময় মন্টু দাদের বাড়ির সবাই খুব সাহায্য করেছিলেন। ওই বাড়ির সবার সঙ্গেই আমার পরিচয় ছিল। ওদের পরিবারের অনেক খবরই আমি জানতাম। জানতাম না শুধু নন্দিনীর কথা, ছোটনাগপুরের মালভূমি থেকে মন্টুদার এই চঞ্চলা কিশোরী ভাইঝি কবে অকস্মাৎ মহানগরীতে আবির্ভূতা হয়েছিলেন সে খবর আমি রাখিনি। তিনিও 9 থেকে 10-এ উঠে মির্জাপুরের বিনাপানি বালিকা বিদ্যালয়কে ধন্য করার জন্য কলকাতায় এসেছেন তাও জানতাম না। জানতাম না আরও অনেক কিছু। জানতে পারিনি যে 14 বছর বয়সেই তিনি তার চিত্রনাট্যের নায়ক খুঁজতে বেরিয়েছেন। এসব কিছুই আমি জানতাম না। একদিন মন্টু দাদের বাড়ি থেকে 2-একটা গল্পের বই নিয়ে বেরোবার সময় মাথার উপরে কাগজের প্যাকেট এসে পড়ায় চমকে গেলাম। কুড়িয়ে নিয়ে দেখলাম একটা খাম। নাম ঠিকানা কিছুই লেখা ছিল না, শুধু লেখা ছিল তোমার চিঠি। তোমার চিঠি মানে আমার চিঠি? মুহূর্তের জন্য ঘাবড়ে গেলাম। 2-1 মিনিট বোধহয় থমকে দাঁড়িয়েছিলাম। আরেকটু হলেই চিৎকার করে মন্টুদাকে ডাক দিতাম, কিন্তু হঠাৎ যেন কি আমার মাথায় বুদ্ধি জোগালো। চারপাশটা এক নজরে দেখে নিলাম। শুধু বুড়ো কাকাতুয়া পাখিটা ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। খামটা নিয়ে একটু নাড়াচাড়া করলাম। উপরের লেখাটা বার কয়েক পড়লাম, তোমার চিঠি। তারপর দৃষ্টিটা তেঁতুলার দিকে ঘুরিয়ে নিতেই কোনার ঘরের জানলায় হাসি খুশি ভরা একটা সুন্দরী কিশোরীকে দেখলাম। অনেকদিন আগেকার কথা, সব কিছু ঠিক মনে নেই, তবে আবছা আবছা মনে পড়ে কি যেন একটা ইশারা করে নন্দিনী লুকিয়েছিল। নারী চরিত্র সম্পর্কে কোনো অভিজ্ঞতা না থাকলেও আমার বুঝতে কষ্ট হয়নি চিঠিটা নন্দিনীরই লেখা। প্রায় ছুটতে ছুটতে বাসায় এলাম। ঘরের দরজার খিল বন্ধ করে চিঠিটা একবার নয় অনেকবার পড়লাম। চিঠিটির ভাষাটা আজ আর মনে নেই, কিন্তু ভাবটা একটু একটু মনে পড়ে। কিছুটা উচ্ছ্বাস, কিছুটা আবেগ ছিল চঞ্চলা কিশোরী নন্দিনীর ওই চিঠিতে। চিঠিটা পেয়ে ভালোও লেগেছিল, ভয়ও লেগেছিল। তার চাইতে আরও বেশি লেগেছিল অবাক। ধনির দুলালের জীবন উৎসবে আমার আমন্ত্রণ। আমার মতো একটা ভাঙা ডিঙি নৌকা চড়ে নন্দিনী জীবনসাগর পাড়ি দেবে, আমি কল্পনাও করতে পারিনি। নন্দিনী চিঠির উত্তর চেয়েছিল, কিন্তু আমার সাহস হয়নি, উৎসাহ আসেনি। উত্তর দিইনি, তবু আবার চিঠি পেয়েছিলাম। ইঙ্গিতে পেয়েছিলাম আমি নাকি তার মানুষ রাজ্যের রাজপুত্র, পক্ষীরাজ ঘোড়ায় চড়ে নন্দিনীকে নিয়ে অভিষিক্তা করব আমার জীবন সঙ্গিনী রূপে। আরও অনেক স্বপ্ন দেখেছিল যে। জীবন যার প্রাচুর্যে ভরা, বিলাসিতা করা যার স্বভাব, তার পক্ষে এমন অহেতুক স্বপ্ন দেখা হয়তো স্বাভাবিক, কিন্তু আমার মতো দৈন্যভরা কিশোরের পক্ষে এমন স্বপ্ন দেখা সম্ভব ছিল না। তাই তো তার সে আমন্ত্রণ আমি গ্রহণ করতে পারিনি। সে আমন্ত্রণ গ্রহণ করার ক্ষমতা বা সাহসও আমার ছিল না। নন্দিনীকে আমি ভালোবাসিনি, কিন্তু প্রাণচঞ্চল এই কিশোরীকে ভুলব না কোনোদিন। সে আমার জীবনযজ্ঞের উদ্বোধন সঙ্গীত গেয়েছিল। এই কিশোরী আমার জীবন নাট্যমঞ্চে শুধু একটু উকি দিয়ে সরে গিয়েছিল। বিশেষ কোনো গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করার অবকাশ পায়নি, কিন্তু তবু তার এক অনন্য ভূমিকা রয়ে গেছে আমার কাছে। BA বা MA পাশ করার পর জীবনের বৃহত্তর পটভূমিকায় অতীতের অনেক স্মৃতি হারিয়ে যায়, কিন্তু হারিয়ে যায় না পাঠশালার গুরুমশাইয়ের স্মৃতি। নন্দিনী আমার তেমনি এক অমূল্য স্মৃতি। সে আমার ভোরের আকাশের একটি তারা। সে তারার জ্যোতিতে আমি আমার জীবনপথ চলতে পারিনি বা তার প্রয়োজন হয়নি, তা না হোক, তবু সে আমার জীবন দিগদর্শনে সাহায্য করেছিল। সর্বোপরি সে আমাকে আমার আমিত্ব আবিষ্কারে সাহায্য করেছিল। ভালোবাসা কী এবং তার কি প্রয়োজন সেদিন আমি বুঝিনি, জানিনি। নন্দিনী কেন আমাকে ভালোবেসেছিল, কী সে চেয়েছিল, কী পেয়েছিল, কিছুই আমি জানি না। শুধু এইটুকুই জানি আমার সুখে সে সুখী হতো, আমার দুঃখে সে লুকিয়ে লুকিয়ে চোখের জলও ফেলেছে। ছন্দবদ্ধভাবে এসব অনুভূতির প্রকাশ করবার সুযোগ কোনোদিনই সে পায়নি, কিন্তু যখনই সে সুযোগ এসেছে নন্দিনী তার পূর্ণ সদ্ব্যবহার করেছে। সরস্বতী পূজার আগের কদিন মরবার অবকাশ থাকতো না। খাওয়া দাওয়া তো দূরের কথা, ঘুমোবার পর্যন্ত সময় পেতাম না। সারা দিন রাত্রিরই রিপন স্কুলে কাটাতাম। নন্দিনী ঠিক জানতো আমি কোনো গরম জামা নিয়ে যাইনি। সন্ধ্যার পর এক ফাঁকে একটা আলোয়ান নিয়ে লুকিয়ে লুকিয়ে আমাকে দিয়ে আসতো। বলতো, তোমার কি ঠান্ডাও লাগে না? যদি জোরে পড়ো তাহলে কি হবে বলো তো? একবার সত্যি সত্যি আমি খুব অসুস্থ হয়েছিলাম। 9টা বাজতে না বাজতেই বাবা বিদায় নিতেন। ফিরতে ফিরতে সেই রাত 10টা। অখিল মিষ্টি লেনের ওই বিখ্যাত ভাঙা বাড়িটার অন্ধকার কক্ষে আমি একলা থেকেছি। মন্টুদাদের বাড়ি থেকে আমার পথ্য সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল নন্দিনীর আগ্রহে। দুবেলা স্কুল যাতায়াতের পথে নন্দিনী আমাকে দেখে যেত, হয়তো একটু সেবা যত্নও করত। এসব অভিজ্ঞতা আমার ছিল না। শুধু আমার জন্য একজন পথ চেয়ে বসে থাকবে, আমাকে ভালোবেসে সেবা করে যত্ন করে কেউ মনে মনে তৃপ্তি পাবে,
আমি ভাবতে পারতাম না। নন্দিনী আমার জীবনে সেই অভাবিত অধ্যায়ের সূচনা করে। ম্যাট্রিক পাশ করার পরেই নন্দিনী বোম্বে চলে যায়। আমার জীবনে সেই ক্ষণস্থায়ী অধ্যায়েরও পরিসমাপ্তি ঘটল। তবুও সে আমার জীবন থেকে একেবারে বিদায় নিল না। চিঠিপত্র নিয়মিত আসতো আমার জন্মদিনে একটা শুভেচ্ছা। আমি রবীন্দ্রনাথ ঠাকুর বা নেতাজি নই। আমার মতো সাধারণ মানুষের জন্মদিনে যে কোনো উৎসব বা অনুষ্ঠান হতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল। আমার জন্মদিনে বাবা ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করেই অফিসে দৌড় দিতেন। সেবারেও এই নিয়মের ব্যতিক্রম হয়নি। বিকেলবেলা নন্দিনী টিফিনের পয়সা বাঁচিয়ে আমার জন্য সামান্য কিছু উপহার এনে চমকে দিয়েছিল। নন্দিনী আজ অনেক দূরে চলে গেছে। সুখ শান্তিতে স্বামীপত্র নিয়ে ঘর সংসার করছে। তার আজ কত কাজ, কত দায়িত্ব, কিন্তু তবু একটা গ্রিটিংস টেলিগ্রাম পাঠাতে ভোলে না আমার জন্মদিনে। কলকাতা থেকে বিদায় নেবার পর আমার সঙ্গে নন্দিনীর আর দেখা হয়নি। এমএ পড়ার সময় ওর বিয়ে হলো আইএএস পাস পাত্রের সাথে। নিমন্ত্রণ পত্রের সঙ্গে একটা ব্যক্তিগত অনুরোধপত্র এসেছিল, কিন্তু আমার পক্ষে তখন বোম্বে যাওয়া আদৌ সম্ভব ছিল না। টিউশনির টাকা আগাম নিয়ে 15 টাকা দামের একটা তাঁতের শাড়ি পাঠিয়েছিলাম। ইতিমধ্যে আমি আমার জীবনযুদ্ধে এমন মেতে উঠেছিলাম যে নন্দিনীকে মনে করার পর্যন্ত ফুরসত পেতাম না। প্রায় বছর 10 পরে আমি গ্যাংটক গিয়েছিলাম কি একটা কাজে। 3-4 দিন পরে কলকাতার পথে শিলিগুড়ি ফিরছিলাম। পথে আটকে পড়লাম। সেবক ব্রিজের কাছে কিছুটা ধস নেমে রাস্তা বন্ধ হয়েছিল। কুলিমজুরের দল রাস্তা পরিষ্কারে ব্যস্ত। আমার মতো অনেকেই প্রকৃতির এই খামখেয়ালিপনায় বিরক্ত হয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছিলেন। রাস্তা পরিষ্কার হতে আরও ঘন্টা 2 লাগবে। এই দীর্ঘ অবসরে অনেকের সঙ্গে আলাপ পরিচয় হলো। কাশিয়াংয়ের তরুণ এসডিওর সঙ্গেও বেশ ভাব হয়ে গেল। মাস কয়েক পর আবার কর্মোপদেশে দার্জিলিং যাচ্ছিলাম। পথে কাশিয়াং পড়বে। মনে মনে ঠিক করেছিলাম এসডিও সাহেবের সঙ্গে দেখা করব। শিলিগুড়ি থেকে কাশিয়াং এলাম। হঠাৎ অফিসে গিয়ে হাজির হওয়ায় এসডিও সাহেব চমকে গেলেন। পরপর 2 কাপ কফি গেলেই পালাবার উপক্রম করছিলাম, কিন্তু এসডিও সাহেব বললেন, তা কি হয়, আমার কোয়ার্টারে যাবেন, লাঞ্চ খাবেন, তারপর বিকেলের দিকে দার্জিলিং যাবেন। আমার কোনো উত্তরের অপেক্ষা না করেই এসডিও সাহেব কোয়ার্টারে টেলিফোনে স্ত্রীকে জানালেন, নন্দা, আমার এক বন্ধু এসেছেন কলকাতা থেকে, লাঞ্চে নিয়ে আসছি, তুমি একটি ব্যবস্থা করো। গোটা 12 নাগাদ এসডিও সাহেব আমাকে নিয়ে কোয়ার্টারে গেলেন। ড্রয়িং রুমে আমাকে বসিয়ে রেখে স্নান করবার জন্য বিদায় নিলেন। মিনিট কয়েক পরে আর কেউ নয়, স্বয়ং নন্দিনী কফির কাপ হাতে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে এল। দুজনেই একসঙ্গে বলেছিলাম, তুমি? সেদিন কার্শিয়াং পাহাড়ের সমস্ত কুয়াশা ভেদ করেও নন্দিনীর চোখে মুখে যে উজ্জ্বলতা, যে আনন্দ দেখেছিলাম তা কোনোদিন ভুলব না। এসডিও সাহেবকে বলেছিলাম, আপনি যে মন্টু দাদের বাড়ির জামাই তা তো জানতাম না। সংক্ষেপে জানালাম ওর শ্বশুরবাড়ির সঙ্গে আমাদের হৃদ্যতার কথা। গোপন করিনি যে তার স্ত্রীর সঙ্গে ছোটবেলায় খেলাধুলো করেছে। এসডিও সাহেব আমাকে শ্বশুরবাড়ির দূত মনে করে আনন্দে মেতে উঠলেন। লাঞ্চের টেবিলে 1 গ্লাস স্কোয়াশ হাতে নিয়ে আমার হেলথের জন্য প্রপোজ করতে গিয়ে ঘোষণা করলেন, মিস্টার জার্নালিস্ট আজ রাত্রে এক স্পেশাল ডিনারে চিফ গেস্ট হবেন এবং কার্শিয়াংয়ে রাত্রিবাস করলাম। আমি বললাম, তা কি হয়? এসডিও সাহেব বললেন, ভুলে যাবেন না, আমি শুধু অ্যাডমিনিস্ট্রেশন চালাই, তা নয় বিচারও করি। আমি কার্শিয়াংয়ের চিফ জাস্টিস কাম প্রাইম মিনিস্টার। নন্দিনী বলল, এতদিন পর যখন দেখা হলো, একটা দিন থাকলে কি তোমার খুব ক্ষতি বা কষ্ট হবে? সত্যি খুব আনন্দ করে সেই দিনটি কাটিয়েছিলাম। নন্দিনী ঠিক এতটা আদর যত্ন করবে ভাবতে পারিনি। কর্মজীবনের পাক চক্রে আমি ছিটকে পড়েছি বহু দূরে। নন্দিনীর সঙ্গে আমার আর দেখা হয়নি। ভবিষ্যতে কোনোদিন হবে কি না তাও জানি না, তবে ভুলব না তার স্মৃতি। জানো দোলা বৌদি, আমি কার্শিয়াম ত্যাগের আগে নন্দিনী বলেছিল একটা অনুরোধ করব। আমি বলেছিলাম, তার জন্য কি অনুমতির প্রয়োজন? না, তা নয়, তবে বলো আমার অনুরোধটা রাখবে। বিদায় নেবার প্রাককালে মনটা নরম হয়েছিল। কোনো কিছু তর্ক করার প্রবৃত্তি ছিল না। বললাম, নিশ্চয়ই রাখব। তোমার পুত্রবধূর নাম রেখো নন্দিতা, রাখবে তো? আমি স্তম্ভিত হয়েছিলাম ওর ওই বিচিত্র অনুরোধ করার জন্য। ঠোঁটটা কামড়াতে কামড়াতে কথা বলতে পারিনি, শুধু মাথা নেড়ে সম্মতি জানিয়েছিলাম। এই চিঠি আর দীর্ঘ করব না। তাছাড়া তুমি তো আমার চিঠি একবার পড়ে ক্ষান্ত হও না। আর যাই করা, আমার এসব চিঠি তুমি কলেজে নিয়ে ক্লাসে বসে পড়ো না। 3-4 দিনের জন্য এলাহাবাদ যাচ্ছি, ফিরে এসে আবার চিঠি দেব। 4 ভেবেছিলাম 3-4 দিনের মধ্যেই এলাহাবাদ বাস শেষ হবে। আশা করেছিলাম একদিনের মধ্যেই ভারতবর্ষের ভাষা সমস্যাটার একটা হিল্লে হবে। দেশটা এমন একটা স্তরে এসে পৌঁছেছে
যে আমাদের আর কোনো আশাই যেন আর কোনোদিন পূর্ণ হবে বলে মনে হয় না। ভাসানিও তাই আজ আমাদের আশা পূর্ণ হলো না, এবং আমার এলাহাবাদ ত্যাগ করাও সম্ভব হয়নি। আমি আজও এলাহাবাদে আছি, আগামীকাল ও পরশু আছি, হয়তো আরও অনেক দিন থাকতে পারি। কদিন শুধু টাইপরাইটার খটখট করে প্রায় অ্যালার্জি হবার উপক্রম হয়েছে, তাই তো একটু মুখ পাল্টে নেবার জন্য তোমাকে আমার মেম সাহেব কাহিনী লিখতে শুরু করলাম। নন্দিনীর বিদায়ের প্রায় সঙ্গে সঙ্গে আমার জীবন সংগ্রাম শুরু হলো। তুমি তো জানো, বাংলাদেশটা দুটুকরো হবার সঙ্গে সঙ্গে আমার মতো লক্ষ লক্ষ বাঙালি যুবক যুবতীদের অদৃষ্ট টুকরো টুকরো হয়ে গেল। কোনোদিন স্বপ্নেও ভাবিনি কৈশোর যৌবনের সন্ধিক্ষণে এমন করে কালবৈশাখী দেখা দেবে। ভাবিনি জীবনের সমস্ত দিগন্ত এমনভাবে অন্ধকারে ভরে যাবে। রিপন স্কুল ত্যাগ করে রিপন কলেজে ভর্তি হলাম। সবার মুখে শুনেছিলাম আর্টস পড়লে কোনো ভবিষ্যৎ নেই, সায়েন্স না পড়লে দেশ ও দশের যুবকদের মুক্তির কোনো উপায় নেই। বাপ ঠাকুরদার সঙ্গে জ্ঞানের পরিচয় থাকলেও 14 পুরুষের সঙ্গে বিজ্ঞানের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু তবু আমি বিজ্ঞান সাধনা শুরু করলাম। তবে দেশের অবস্থা এমন অদ্ভুত জটিল হয়েছিল যে শুধু বিজ্ঞান সাধনা করে দিন কাটানো সম্ভব ছিল না। লক্ষ্মীর সাধনাও শুরু করলাম। কলেজে গিয়ে লেখাপড়ার পাশাপাশি সকাল সন্ধ্যায় টিউশনি করে রসদ জোগাড় করার কাজটাও কম গুরুত্বপূর্ণ ছিল না। এই দোটানার মধ্যে প্রাণান্ত হবার উপক্রম হয়েছিল। নিজের দিকে ফিরে তাকাবার অবকাশ পাচ্ছিলাম না। ছোটবেলায় কলেজ জীবন সম্পর্কে অনেক রূপকথার গল্প শুনতাম। স্কুলে পড়ার সময় তাই স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন দেখতাম ধুতি পাঞ্জাবি পরে হাতে বই খাতা দোলাতে দোলাতে কলেজে ঘুরে বেড়াচ্ছি। মাস্টার মশাইদের মতো প্রফেসররা অযথা ছাত্রদের বকাবকি করছে না। ক্লাস ফাঁকি দেবার অবাধ স্বাধীনতা এবং আরও অনেক কিছু। আশা করেছিলাম কলেজ জীবন সাফল্যপূর্ণ বৃহত্তর জীবনের পাসপোর্ট তুলে দেবে আমার হাতে। এ কবছরের শিক্ষা দীক্ষা ও সর্বোপরি অভিজ্ঞতা আমার চোখে নতুন স্বপ্ন, নতুন আশা এনে দেবে, সম্ভব করে তুলবে তাদের বাস্তব রূপায়ণ। লুকিয়ে লুকিয়ে মনে মনে হয়তো এ আশাও করেছিলাম আমি সার্থক, সাফল্যপূর্ণ ও পূর্ণাঙ্গ মানুষ হয়ে সগর্বে এগিয়ে যাব আগামী দিনের দিকে। সেদিন জানতাম না বাংলাদেশের সব যুবকই কলেজ জীবনের শুরুতে এমনি অনেক স্বপ্ন দেখে, এবং সে স্বপ্ন চিরকাল শুধু স্বপ্নই থেকে যায়। বোধহয় একজনের জীবনেও এসব স্বপ্ন বাস্তব হয়ে দেখা দেয়নি। তবুও বাঙালির ছেলে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে হাসিতে গানে ভরে উঠবে তার জীবন। জীবন পথের চড়াই উতরাই পার করতে সাহায্য করবে আদর্শবতী জীবন সঙ্গিনী এবং আরও অনেক কিছু। লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি যুবকদের মতো হয়তো আমিও এমনি স্বপ্ন দেখেছিলাম কোনো দুর্বল মুহূর্তে। অতীতের ব্যর্থতার ইতিহাস থেকে শিক্ষা নিইনি। পূর্বসূরীদের অভিজ্ঞতা আমাকে শাসন করতে পারেনি, সংযত করতে পারেনি। তবে আমি আমার কল্পনার উড়োজাহাজ উড়িয়ে বেশি দূর উড়ে যাইনি। রিপন কলেজের এয়ারপোর্ট থেকে টেক অফ করার পরপরই ক্র্যাশ ল্যান্ড করে সম্বিত ফিরে পেয়েছিলাম। একদিকে অর্থচিন্তা ও অন্যদিকে ভবিষ্যতের চিন্তায় আমি এমন প্রমত্ত থাকতাম যে আশেপাশের কোন ভ্রমর আমার মধু খাবার জন্য উঠছে কিনা সে খেয়াল করার সুযোগ পেতাম না। জীবনটার সঙ্গে সঙ্গে মনটাও কেমন সংকুচিত হয়ে উঠেছিল। আমার সীমিত জীবনের মধ্যে যে কয়টি নারী পুরুষের আনাগোনা ছিল তাদের দিকে ফিরে তাকাবারও কোনো আগ্রহ বা উৎসাহ ছিল না। কিন্তু কি আশ্চর্য, কিছুকাল পর হঠাৎ আবিষ্কার করলাম কে যেন আমার মনোবীণাকে তারে মাঝে মাঝে ঝংকার দিচ্ছে। চোখের দৃষ্টিটা কেমন যেন একটু রঙিন মনে হলো। কদিন আগে পর্যন্ত যে আমার মুহূর্তের ফুরসত ছিল না নিজের দিকে তাকাবার, সেই আমি নিজের দিকে ফিরে তাকাতে শুরু করলাম। আরও একটা গেরুয়া পাঞ্জাবি তৈরি করালাম, কায়দা করে ধুতি পরাও ধরলাম। পাড়ার সেলুনে চুল কাটা রুচিসম্মত মনে হলো না। পরের মাসে টিউশনের মাইনে পাবার পর একজোড়া হাল ফ্যাশনের কোলাপুরি চটিও কিনলাম। এমনি আরও অনেক ছোটোখাটো পরিবর্তন এলো আমার দৈনন্দিন জীবনে। আগে দুটো একটা বই আর খাতা নিয়ে কলেজে যেতাম, এখন বই হাতে কলেজে যেতে আত্মসম্মানে বাড়তে লাগলো। বই নেওয়া ত্যাগ করে শুধু খাতা হাতে করে কলেজে যাওয়ার নিয়মটা পাকাপাকি করে নিলাম। মোদ্দা কথা, আমি এক নতুন ধর্মে দীক্ষিত হলাম। বাসাংশী জিন্নার্নি করে আমি নতুন আমি হলাম। অদৃষ্ট নেহাতি ভালো, বেশি দূর এগোতে হলো না, হোঁচট খেয়ে পড়ে গেলাম। আজ আত্মজীবনী সেই রঙিন দিনগুলোর কথা মনে হলে হাসি পায়।
সেদিন কিন্তু হাসি পায়নি। মরীচিকাকে সেদিন জীবনের চরম সত্য বলে মনে করে ছুটেছিলাম। ঘটনাটা নেহাতি মরীচিকাকে সেদিন জীবনের চরম সত্য বলে মনে করে ছুটেছিলাম। ঘটনাটা নেহাতি সামান্য। বারাকপুর, টিটাগড় বা খিদিরপুরের বড় বড় কলকারখানার মতন তখন আমাদের কলেজেও 3 শিফট হতো। সকালে মেয়েদের, দুপুরে ছেলেদের, রাত্রিরে প্রৌঢ়দের ক্লাস হতো। বেথুন বা লেডি বাবর্নের ছাত্রীদের মধ্যে যুবতী কুমারীদের মেজরিটি থাকলেও আমাদের কলেজের মর্নিং সেকশনের চেহারা ছিল আলাদা। নীলিমা সরকারের মতো সদ্য প্রস্ফুটিত গোলাপের সংখ্যা খুব বেশি ছিল না। দেশটা স্বাধীন হবার পর অনেকের সংসারে আগুন লাগলো। এক টুকরো বস্ত্র আর এক মুঠি অন্নের জন্য রুগ্ন শিশুর একটু পথ্যের জল, জীবন ধারণের নিতান্ত প্রয়োজনীয় দাবি মেটাবার জন্য বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ গৃহস্থ বধূদের ডালহৌসি স্কোয়ারের রঙ্গমঞ্চে আসবার পাসপোর্ট জোগাড় করার জন্য অনেক বৌদি আর ছোটো মাসিমারি আবার কলেজে পড়া শুরু করলেন। তাছাড়া আর একদল মেয়েরা নতুন করে উচ্চশিক্ষা নিতে শুরু করলেন। দেশটা স্বাধীন হবার পর অনেক অন্ধকার ঘরেই হঠাৎ বিংশ শতাব্দীর আলো ছড়িয়ে পড়ল। আমাদের কলেজের বীণা মাসির মতো যারা কোনো অন্যায় না করেও স্বামী ও শ্বশুরবাড়ির অকথ্য অত্যাচার দিনের পর দিন, বছরের পর সহ্য করেছেন, যারা বিবাহিতা হয়েও স্ত্রীর মর্যাদা পাননি, স্বামীর ভালোবাসা পাননি, সন্তানের জননী হয়েও যারা মা হবার গৌরব থেকে বঞ্চিত হয়েছিলেন, তাদের অনেকেই বন্দিশালার অন্ধকূপ থেকে ছিটকে বেরিয়ে এলেন। অজানা অজ্ঞাত ভবিষ্যতের সঙ্গে মোকাবেলা করার জন্য এদের অনেকেই আবার কলেজে ভর্তি হলেন। আমাদের কলেজেও অনেকে ভর্তি হয়েছিলেন। দিনের বেলায় হাফ আদর্শবাদ, হাফ ভাবুক, হাফ পলিটিশিয়ান, হাফ অভিনেতা, হাফ গায়ক, হাফ খেলোয়াড়দের সংখ্যা ছিল বেশি। সন্ধ্যার পর যারা আসতেন তাদের অধিকাংশই ডালহৌসি ক্যানিং স্ট্রিট, ক্লাইভ স্ট্রিট থেকে অর্ধমৃত অবস্থায় ছুটতে ছুটতে কলেজে আসতেন। 10:15 মেয়েদের ক্লাস শেষ হতো আর ছেলেদের ক্লাস শুরু হতো। আমার ক্লাস কোনোদিন 10:15, কোনোদিন 11টায় শুরু হতো। 10:15 ক্লাস থাকলেও ছেলেরা কোনোদিন লেট করতো না, বরং 10টা বাজতেই কমন রুম ছেড়ে দোতলা 3তলার দিকে পা বাড়াতো। 10:15 সন্ধিলগ্নের প্রতি অন্যান্য ছাত্রদের মতো আমার আকর্ষণ ছিল, কিন্তু সকালবেলায় 2টো টিউশনি করে কলেজে আসতে আসতে প্রায় 10:30 হয়ে যেত। তাই তো 10:15 ক্ষণিক বসন্তের হাওয়া আমার উপভোগ করার সুযোগ নিয়মিত হতো না। বীণামাসির সঙ্গে প্রায় পূরবী সিনেমার কাছাকাছি দেখা হতো। বীণামাসি বিবাহিতা যুবতী, কিন্তু সিঁদুর পরতো না। বীণামাসি বলতো, বিয়ে করেও যখন স্বামীকে পেলাম না, শ্বশুর বাড়িতেও স্থান পেলাম না, তখন সিঁদুর পরবো কার জন্য? ফুটপাথের একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা 2-4 মিনিট কথাবার্তা বলতাম। কলেজের ছোকরা অধ্যাপক ও ছাত্রদের কেউ কেউ পাশ দিয়ে যাবার সময় একটু সরোজ দৃষ্টি দিতে চাইতেন। বীণামাসি ও আমি দুজনেই তা লক্ষ্য করতাম, কিন্তু গ্রাহ্য করতাম না। পরপর কদিন বীণামাসির সঙ্গে দেখা হলো না। প্রথম কদিন বিশেষ কিছু ভাবিনি। পুরো একটা সপ্তাহ দেখা না হবার পর একটু চিন্তিত না হয়ে পারলাম না। অথচ বীণামাসির বাড়ি গিয়ে খোঁজ করব সে সময়ও হয় না। কলেজ শেষ হতে না হতে আবার টিউশনি করতে ছুটতে হয়। সেদিনও কলেজে আসবার পথে বীণামাসির দেখা পেলাম না, কিন্তু এই পূরবী সিনেমার কাছাকাছি হঠাৎ একটা জীবন্ত বারুদের স্তূপ আমার সামনে থমকে দাঁড়ালো। বলল, শুনুন, বীণাদির খুব অসুখ, আপনাকে যেতে বলেছেন। সকাল 10:30টার সময় হ্যারিসন রোডের উপর পূরবী সিনেমার পাশে এমনভাবে একজন সুন্দরী আমাকে বীণামাসির সমন জারি করবে কল্পনাও করতে পারিনি। মুহূর্তের জন্য চমকে গিয়েছিলাম। একটু সামনে নেবার পর অনেক প্রশ্ন মনে এসেছিল, কিন্তু গলা দিয়ে সেসব প্রশ্ন বেরোতে সাহস পাইনি। শুধু বলেছিলাম, আপনি জানলেন কি করে? আমি বীণাদির বাড়ি গিয়েছিলাম। সেই দিনই বিকালবেলা বীণামাসিকে দেখতে গিয়েছিলাম। আমি যেতেই বীণামাসি আমাকে প্রশ্ন করলো, নীলিমার কাছে খবর পেয়েছিস বুঝি? আমি বললাম, কোন নীলিমা? ওই যে আমাদের সঙ্গে পড়ে, নীলিমা সরকার। তা জানি নে, তবে আজ সকালেই পূরবীর কাছে একটা সুন্দরী ধরনের মেয়ে। বীণামাসি আর এগুতে দিল না, বলল, হ্যাঁ হ্যাঁ, ওই তো নীলিমা। আমি বললাম, তাই বুঝি? বীণামাসির কাছে আমার চিত্তচাঞ্চল্যের বিন্দুমাত্র আভাস দিলাম না, নিজেকে সংযত করে নিলাম। কিছুক্ষণ গল্পগুজব করে সেদিনের মতো বিদায় নেবার আগে বীণামাসিকে জিজ্ঞাসা করলাম, কলেজ থেকে কেউ তোমাকে দেখতে আসেননি? হ্যাঁ, অনেকেই আসে। 3-4 দিন পরে আবার বীণামাসিকে দেখতে গেলাম।
গিয়ে দেখি সেদিনে সেই নীলিমা সরকারও বসে আছেন। নমস্কার বিনিময় করে আমি পাশের মোড়াটায় বসলাম। বিনামাসি চাদরটা গলা পর্যন্ত টেনে নিয়ে পাশ ফিরে বলল, জানিস নীলিমা, বাচ্চু আগে আমাদের পাড়াতেই থাকতো। আমাদের এই পাড়ায় থাকবার সময় ওর মা মারা যান। নীলিমা বলল, তাই নাকি? আমি বললাম, আমার জীবন কাহিনী শোনার অনেক অবকাশ পাবেন, আজ থাক। যদি লিখতে পারতো তবে বিনামাসি আমার জীবন নিয়ে একটা রামায়ণ লিখত। ভাগ্য ভালো বিনামাসির কলম চলে না, শুধু মুখ চলে, কিন্তু তার ঠেলাতেই আমি অস্থির। নীলিমার সঙ্গে সেই আমার প্রথম আলাপ পরিচয় হলো। 10-12 দিন পরে বিনামাসির ওখানেই আমাদের আবার দেখা। সেদিন দুজনেই একসঙ্গে বেরোলাম। তারপর কলেজের স্কোয়ার পর্যন্ত একসঙ্গে হেঁটে গিয়ে দুজনে দুদিকে চলে গেলাম। ওই সামান্য আলাপ পরিচয়তেই আমি যেন কেমন পাল্টে গেলাম। সকালবেলা টিউশনিতে একটু একটু ফাঁকি দিয়ে ও স্নানাহারের পর্ব কিঞ্চিত ত্বরান্বিত করে দৌড়ে দৌড়ে 10:15টার আগেই কলেজে আসা শুরু করলাম। কোনো দিন দেখা হয়, কোনো দিন হয় না, কোনো দিন কথা হয়, কোনো দিন হয় না, কোনো দিন আবার দূর থেকে একটু তির্যক দৃষ্টি আর মুচকি হাসি বিনিময়, তার বেশি আর কিছু নয়। কিন্তু তবুও আমি কেমন স্বপ্নাতুর হয়ে পড়লাম। নীলিমাকে কোপাইলট করে আমি আমার কল্পনার উড়োজাহাজ নিয়ে টেক অফ করলাম। ভাবো, সমুদ্রে ভেসে বেড়ালাম। ওই শুধু একটু মুচকি হাসি ও ক্ষণিকের দৃষ্টি বিনিময়কে মূলধন করে আমি অনেক দূর এগিয়ে গেলাম। টোপর মাথায় দিয়ে নীলিমার গলায় মালা পরিয়েছিলাম। পাশে বসে বাসর জেগেছিলাম। বৌভাত ফুলসজ্জার দিন গভীর রাত্রে অতিথিদের বিদায় জানিয়ে আমি নীলিমার ঘরে এসে দরজাটা বন্ধ করলাম। নীলিমার পাশে বসে একটু আদর করলাম। তারপর ধীরে ধীরে উঠে গিয়ে সুইচটা অফ করতে গিয়েই দারুণ শক লাগলো। আমার কল্পনার জাহাজ ক্র্যাশ ল্যান্ড করলো। কোপাইলট নীলিমাকে আর কোথাও খুঁজে পেলাম না। সাহস করে কাউকে জিজ্ঞাসা করতে পারিনি। মহা উৎকণ্ঠায় দিন কাটছিল। নীলিমাবিহীন জীবন প্রায় অসহ্য হয়ে উঠল। বৈরাগ্যের ভাব মনের মধ্যে মাঝে মাঝেই উকি দিতে লাগলো। আর কয়েকদিনের মধ্যেই খবর না পেলে হয়তো কেদারব্রতীর পথেই পা বাড়াতাম। ভগবান করুণাময়, তাই সে যাত্রায় আর সংসার ত্যাগ করতে হলো না। নীলিমার দেখা পেয়ে গেলাম। দেখা পেলাম বিনামাসির বাড়িতেই। নীলিমার কপালে অত বড় একটা সিঁদুরের টিপ দেখে বেশ আঘাত পেয়েছিলাম মনে মনে। প্রথমে ঠিক সহজ হয়ে কথাবার্তা বলতে পারিনি। নীলিমা বোধহয় আমার মানসিক দ্বন্দ্বের ভাষা বুঝেছিল, তাই সে নিজেই বেশ সহজ সরল হয়েছিল আমার সাথে। জানো দোলা বৌদি, নীলিমার বিয়ে হবার পরই আমাদের দুজনের বন্ধুত্ব হলো। কোনো কাজে কর্মে সাউথে গেলেই কালীঘাটে নীলিমার সঙ্গে দেখা করে এসেছি। নীলিমার স্বামী সন্তোষবাবু আজ আমার অন্যতম বিশেষ বন্ধু ও শুভাকাঙ্ক্ষী। ওরা এখন আমেদাবাদে আছেন। সন্তোষবাবু একটা বিরাট টেক্সটাইল মিলের চিফ অ্যাকাউন্টেন্ট, 1,000 টাকা মাইনে পান। নীলিমা আমেদাবাদ টেগোর সোসাইটির সেক্রেটারি। তোমার বোধহয় মনে আছে, সেবার গোয়া অপারেশনস কভার করে দিল্লি ফেরার পথে দমন গিয়েছিলাম এবং আমি অসুস্থ হয়ে পড়ি। গত্যন্তর না পেয়ে সন্তোষবাবুকে একটা আর্জেন্ট টেলিগ্রাম পাঠাই। স্বামী স্ত্রী দুজনেই ছুটে এসেছিলেন আমাকে নিয়ে যাবার জন্য। 2 সপ্তাহ ওদের সেবা যত্নে আমি সুস্থ হবার পর নীলিমা মেম সাহেবকে আমেদাবাদে জানিয়েছিলেন। 2 সপ্তাহ অসুস্থ থাকা সত্ত্বেও কোনো খবর না দেবার জন্য মেম সাহেব ভীষণ রেগে গিয়েছিল। আমি কিন্তু জবাব দিতে পারিনি। নীলিমা ওর 2টি হাত ধরে বলেছিল, তোমার সেবা পাবার মতো অসুখ হলে নিশ্চয়ই খবর দিতাম। ডক্টর মৈত্রকে জিজ্ঞাসাও করেছিলাম। উনি বললেন, তাড়াহুড়ো করে ওকে জানাবার কোনো কারণ দেখি না, একটু সুস্থ হলেই খবর দেবেন। একটু থেমে 2 হাত দিয়ে মেম সাহেবের মুখটি তুলে নীলিমা বলেছিল, তাছাড়া ভাই, আমি বা তোমার দাদাও বাচ্চুকে ভালোবাসি। তোমার অভাব আমাদের দ্বারা না মিটলেও ওর সেবা যত্নের কোনো ত্রুটি করিনি আমরা। মেম সাহেব তাড়াতাড়ি চোখের জল মুছে হাসিতে ভরিয়ে তুলল নিজের মুখটা। বলল, নীলিমাদি, আমি তো আপনাদের দুঃখ চাইনি, তবে আগে হেলে হয়তো নিজের মনে মনে একটু শান্তি পেতাম, তাই আর কি। নীলিমা আর এগুতে দেয়নি। ওই অধ্যায়ের ওখানেই সমাপ্তি হলো। তারপর আরও 1 সপ্তাহ ছিলাম আমেদাবাদে। কাকারিয়ার লেকের ধারে রোজ বেরিয়েছি। কত আনন্দ, কত হইচই করেছি আমরা। যাগ্গে সেসব কথা। নন্দিনী যখন আমার জীবনে উঁকি দিয়েছিল তখন আমি চমকে গিয়েছিলাম। ভাবতে পারিনি, ভাববার সাহস হয়নি যে একটি মেয়ে আমার জীবনে আসতে পারে বা আমাকে কোনো মেয়ে তার জীবনরথের সারথি করতে পারে। যেদিন নীলিমার দেখা পেলাম
সেদিন কি করে এই সংশয়ের মেঘ কেটে গেল তা জানি না। তবে একথা সত্যি যে রূপকথার রাজকুমারীর মতো নীলিমার ছোঁয়ায় আমার ঘুম ভেঙেছিল। আমি কৈশোর থেকে সত্যি সত্যি যৌবনের সিংহদ্বারে এসে উপস্থিত হলাম। নীলিমার কথা আজ পর্যন্ত কাউকে জানাইনি। এসব জানাবার কথা নয়, এ আমার একান্তই নিজস্ব ব্যাপার। এমনকি নীলিমাও জানে না, হয়তো ভবিষ্যতেও জানতে পারবে না। তবে মেম সাহেব কি বলেছিলেন যেন? বলেছিলেন, সুন্দরী মেয়ে দেখলে যে তোমার মাথাটা ঘুরে যায় তা আমি জানি। আমার মতো কালো কুৎসিত মেয়েকে যে তোমার পছন্দ হয়নি কথাটা তো ঘুরিয়ে বলার কি দরকার। আমি শুধু বলেছিলাম, প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। এ সংসারে নিত্য খেলায় প্রতিদিনের প্রাণের মেলায়, বাটে ঘাটে হাজার লোকের হাস্য পরিহাস, মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ। একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেছিল, তোমার পোড়া কপাল, কি করবে বলো? যদি পারো পাল্টে নেবার চেষ্টা করো। আলোচনায় আর দীর্ঘ না করে মেম সাহেব মুচকি হেসে জিভ ভেঙচি কেটে পালিয়ে গিয়েছিল। 5 আমি দিল্লি ফিরে এসেছি, কিন্তু কদিন এমন অপ্রত্যাশিত ব্যস্ততার মধ্যে দিন কাটালাম যে কিছুতেই তোমাকে চিঠি লেখার সময় পাইনি। তাছাড়া ইতিমধ্যেই দুদিনের জন্য তোমাদের বন্ধু মাধুরী চ্যাটার্জি আর তার স্বামী এসেছিলেন। মাধুরীকে মনে পড়ছে তোমার? প্রেসিডেন্সিতে ফিলোসফি নিয়ে পড়তো, পার্ক সার্কাস বেগবাগানের মোড়ে থাকতো। দিল্লিতে আসার পর নিত্য নৈমিত্তিক পরিচিত আধা পরিচিত অনেকেই আসেন আমার আস্তানায়। কেউ ইন্টারভিউ দিতে, কেউ অফিসের কাজে, কেউ আবার ভেরাডুন, মসৌরি, হরিদ্বারের পথে লালকেল্লা, কুতুব মিনার আর রাজঘাট শান্তিবন দেখার অভিপ্রায়ে। মাধুরী চালাক মেয়ে, হাজার হোক আমাদেরই তো বন্ধু। স্বামী এসেছিলেন অফিসের কাজে, আর উনি এসেছিলেন স্বামীকে অনুপ্রেরণা দিতে। এখনো সেই আগের মতনই হই হুল্লোড় করে। স্বামীকে সকালবেলায় অফিসে রওনা করিয়ে দিয়ে সারাদিন নিজে হই হই করে চক্কর কেটে বেড়াতো আমার সঙ্গে। আমি ক্লান্ত হয়ে পড়তাম, কিন্তু মাধুরী হতো না। বিকেলবেলা স্বামী এলে আমাদের সেকেন্ড ইনিংস শুরু হতো। যাই হোক, বেশ কাটল দুটো দিন। মাধুরীর কাছে তোমার একটা শাড়ি আর পেটুক খোকনদার জন্য খানিকটা সেনপাপড়ি পাঠিয়েছি। শাড়িটা তোমার পছন্দ হলো কিনা জানিও। ওদিকে আমার উপর দিয়ে নীলিমার ঝড় বয়ে যাবার পরই হঠাৎ সাংবাদিকতা শুরু করলাম। আমার জীবনে সে এক মাহেন্দ্রক্ষণ। জীবনের সমস্ত হিসাব নিকাশ ওলট পালট হয়ে গেল। মধ্যবিত্ত বাংলা ঘরের ছেলে, ম্যাট্রিক পাশ করে আইএ পড়ে, আইএ পাশ করে বিএ পড়ে, তারপর ইউনিভার্সিটির দেওয়া পাসপোর্ট নিয়ে 14 আনা ছেলে নেমে পড়তো জীবনযুদ্ধের পাওয়ার লিগ খেলতে। বাকি 2 আনা আরও এগিয়ে যেত। তাদের মধ্যে কেউ ফার্স্ট ডিভিশনে আইএফএ শিল্ড বা ব্রোবার্স খেলতো, কেউ কেউ আবার আরও এগিয়ে যেত। আমি পাওয়ার লিগে খেলবার জন্যই জন্মেছিলাম ও তারই প্রস্তুতি করছিলাম। মাঝে মাঝে অবশ্য স্বপ্ন দেখতাম ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, অথবা অধ্যাপক হয়ে কেঁচো দুলিয়ে কলেজে আসব, মেয়েদের পড়াবো, ছেলেদের পড়াবো। ছাত্রীদের ঘনিষ্ঠ সান্নিধ্য পাওয়ার জন্য মন আকুল ব্যাকুল হলেও আমি কিছুতেই তার প্রকাশ করব না। কিন্তু তবু ছাত্রীরা আমার কাছে ছুটে আসবে নানা কারণে, নানা প্রয়োজনে। ইলোরাদের বাড়ি একদিন চায়ের নিমন্ত্রণ রক্ষা করায় অনেক সরস কাহিনী ছড়াবে সমস্ত নারী জগতের মধ্যে। তারপর ইত্যাদি ইত্যাদি আর কি। আমাদের আত্মীয় বন্ধুদের মধ্যে কেউ কোনোদিন খবরের কাগজে চাকরি করা তো দূরের কথা, খবরের কাগজের অফিসে পর্যন্ত যায়নি। তাই তো কেউ কল্পনাও করেননি তাদের বংশের এই কুলাঙ্গার খবরের কাগজে চাকরি করবে। দেশটা দুটুকরো হবার আগে আমাদের সমাজ জীবন কয়েকটা পরিচিত ধারায় বয়ে গেছে। পরিচিত সীমানার বাইরে যাবার প্রয়োজন বা তাগিদ বিশেষ কেউই বোধ করেননি। দেশটা স্বাধীন হবার সঙ্গে সঙ্গে অতীত দিনে সেসব রীতিনীতি, নিয়মকানুন, প্রয়োজন কোথায় যেন তলিয়ে গেল। এই শান্ত স্নিগ্ধ পৃথিবীটা যেন কোটি কোটি বছর পেরিয়ে অগ্নিবলয়ে পরিণত হলো। জৈব প্রয়োজনটা চরম নগ্নভাবে প্রকাশ করল। ইতিহাসের বলি হয়ে যাওয়া মানুষগুলো বাঁচার প্রয়োজনে উন্মাদের মতো ছুটে বেড়ালো চারদিকে। সেদিনের সেই অগ্নিবলয় পৃথিবীর যে যেখানে পারল আস্তানা করে নিল। লক্ষপতির ছেলে কলেজ স্ট্রিটে হকার হলো। আমার তোমার চাইতেও বনেদি ঘরের অনেক মেয়ে বউ
বউবাজার আর লেন্সি স্ট্রিটের ম্যাসাজ বাথে গিয়ে দেহ বিক্রয় করতে বাধ্য হলো। বউবাজারের রথের মেলায় বা বিজয়া দশমীর দিন কুমারটুলির ঘাটে লক্ষ লক্ষ লোকের ভিড়ে হারিয়ে যাওয়া ছোট বাচ্চাদের দেখেছো কেমন হাউমাউ করে কাঁদে? লক্ষ্য করেছো বাবা মাকে হারিয়ে অসহায় হয়ে ব্যাকুল হয়ে অর্থহীন ভাষায় সবার দিকে কেমন তাকায়? আমিও সেদিন এমনি করে অর্থহীন ভাষায় চারদিকে তাকাচ্ছিলাম, একটু ভবিষ্যতের আশায়। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা সহজ, কোনটা কঠিন, তা ভাববার সময় বা ক্ষমতা কোনোটাই সেদিন আমার ছিল না। তাই তো অপ্রত্যাশিতভাবে খবরের কাগজে রিপোর্টার হবার সুযোগ পেয়ে আমি আর দ্বিধা না করে এগিয়ে গেলাম। রামায়ণে পড়েছি, সতীত্বের প্রমাণ দেবার জন্য সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েও স্বামীর পাশে সীতার স্থান হয়নি। রাজরাজেশ্বরী সন্তান সম্ভবা সীতাকে প্রিয়হীন, বন্ধুহীন, নিঃস্ব হয়ে গভীর অরণ্যে আশ্রয় নিতে হয়েছিল। জানো দোলা বৌদি, আমার মাঝে মাঝে মনে হয় সীতার গর্ভেই বোধ হয় বাঙালির পূর্বপুরুষদের জন্ম। তা না হলে সমস্ত বাঙালি জাতটা এমন অভিশাপপ্রাপ্ত হলো কেন? স্বাধীনতা সংগ্রামের জন্য চরম অগ্নি পরীক্ষা দেবার পরও কেন তার রাহু মুক্তি হলো না? স্বাধীন সার্বভৌম ভারতবর্ষের নাগরিক হয়েও কেন তাদের চোখের জল পড়া বন্ধ হলো না? সত্যি দোলা বৌদি, সেদিনের কথা মনে হলে আজও শরীরটা শিউরে ওঠে, মাথাটা ঘুরে যায়, দৃষ্টিটা ঝাপসা হয়। সেই দুদিনের মধ্যেই আমি নতুন পথে যাত্রা শুরু করলাম। সকালবেলার টিউশনি দুটো ছাড়লাম না, কিন্তু বিকেলের ছাত্র পড়ানো বন্ধ করলাম। দুপুরে কলেজ করে 3:30 কি 4টা বাজতেই নোট, বই, পেন্সিল নিয়ে চলে যেতাম সভা সমিতি বা কোনো প্রেস কনফারেন্স। তারপর অফিস। রাত 12টা 1টা পর্যন্ত রোজই কাজ হতো। কোনো দিন আবার বাড়ি ফিরতে ফিরতে রাত 3টে 4টে হয়ে যেত। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এমনি করে চালিয়েছে। বিনিময়ে কি পেয়েছি? প্রথম বছর একটি পয়সাও পাইনি। নিজের টিউশনির রোজগার দিয়ে ট্রাম বাসের খরচ চালিয়েছি। পরের বছর থেকে মাসিক 10 টাকা রোজগার শুরু করলাম। ইতিমধ্যে বিজ্ঞান সাধনার প্রথম পর্ব শেষ করলাম। পিতৃদেব ফতোয়া জারি করলেন, সাংবাদিকতার খেলা শেষ করে একটা রাস্তা ধরো। সত্যি তখন অর্থনৈতিক অবস্থা ও সামাজিক পরিস্থিতি এমন সংকটাপন্ন ছিল যে কিছু একটা না করলে চলছিল না। আমার বন্ধু বান্ধবরাও ওই একই সমস্যার সম্মুখীন হলো। সবাই উপলব্ধি করছিল কিছু একটা করতেই হবে, কিন্তু কি করতে হবে, কোথায় যেতে হবে তা কেউই জানতো না। ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়ার মতো রসদ কারুরই ছিল না, তাই ওদিকে আর কেউ পা বাড়ালো না। আমি রিক্রুটিং অফিস থেকে শুরু করে খিদিরপুর, ব্যারাকপুরের সমস্ত কলকারখানার দরজায় দরজায় ঘুরে বেড়ালাম একটা 50 টাকার অ্যাপ্রেন্টিসশিপের জন্য। জুটল না। তাই এবার বিজ্ঞান সাধনা ইস্তফা দিয়ে সাহিত্য সাধনা আর সাংবাদিকতা নিয়ে পরবর্তী জীবন শুরু করলাম। তোমাকে এত কথা লিখতাম না, তাছাড়া হয়তো কিছু কিছু তুমি শুনেছ বা জেনেছ, কিন্তু এই জন্যে এসব জানাচ্ছি যে আমার জীবনের কোনো বিশেষ পরিস্থিতিতে মেম সাহেবকে পেয়েছিলাম তা না জানালে তুমি ঠিক গুরুত্বটা উপলব্ধি করবে না। জীবনে প্রায় সব ছেলে মেয়েই প্রেমে পড়ে, এটা তাদের ধর্ম, কর্ম, প্রয়োজনও বটে কিছুটা। তাছাড়া শৈশব কৈশোর পেরিয়ে পূর্ণতা লাভ করার এটা সবচাইতে বড় প্রমাণ। কলেজের কমন রুমে বা থিয়েটারে, গ্রিন রুমে অনেক প্রেমের কাহিনীরই আদি পর্ব রচিত হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেরই তার মেয়াদ ক্ষণস্থায়ী। সামান্য একটু হাসি, সামান্য একটু গল্প, একটু মেলামেশার পর অনেক ছেলে মেয়েই প্রেমের নেশায় মশগুল হয়ে ওঠে। জীবনকে উপলব্ধি না করে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জীবনের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে যারা প্রেম করে দাবি করে তারা হয় বোকা নয় মিথ্যাবাদী। দুটি মন, প্রাণ, দুটি ধারা, দুটি অপরিচিত মানুষ একই সঙ্গে কোরাস গাইবে, অথচ তার পরিবেশ থাকবে না, প্রস্তুতি থাকবে না, তা হতে পারে না। এই পরিবেশ আর প্রস্তুতি থাকে না বলেই আমাদের দেশের কলেজে, রেস্তোরাঁয় প্রেম প্রায়ই ব্যর্থ হয়। দুধ জমে ভালো মিষ্টি দই খেতে হলে অনেক তদবির তদারক ও প্রস্তুতির প্রয়োজন। একটু হিসাব নিকাশে তদবির তদারকের গণ্ডগোলে হয় দই জমে
না অথবা জমলেও দুইটা টক হয়ে যায়। দুটি নারী পুরুষকে নিয়ে একটা সুন্দর ছন্দবদ্ধ জীবন গড়ে তুলতে হলে শুধু চোখের নেশা আর দেহের ক্ষুধাই যথেষ্ট নয়, আরও অনেক কিছু চাই। তাছাড়া জীবনে পরম চাওয়া চাইবারও একটা সময় আছে। কিছু পেতে হলেও সে পাওয়ার অধিকার অর্জন করতে হয়। বিশেষ বিশেষ পরিস্থিতি ও পরিবেশে অনেককেই অনেক ভালো লাগে। হাসপাতালে হাসিখুশি ভরা নার্সদের কত আপন, কত প্রিয় মনে হয়। কিন্তু হাসপাতালের বাইরে সমাজ জীবনের বৃহত্তর পরিবেশে কজন পারে তাদের আপন জ্ঞানে সমাদর করতে? আমার জীবনটা যদি সুন্দর, স্বাভাবিক ও ছন্দময় হয়ে এগিয়ে যেত, তাহলে হয়তো যে কোনো মেয়েকে দিয়ে আমার জীবনের প্রয়োজন মিটত। কিন্তু আমি জীবনের প্রতিটি মুহূর্তের জন্য তিলে তিলে দগ্ধ হচ্ছিলাম। একটু সম্ভ্রমের সঙ্গে বাঁচবার জন্য অসংখ্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোনো ফল হয়নি। মাত্র 125 টাকার জন্য একটা সামান্য রিপোর্টারের চাকরির জন্য কতজনকে যে দিনের পর দিন তৈলমর্দন করেছি তার ইয়ত্তা নেই। তবুও বিদ্যাসাগর, বিবেকানন্দের যোগ্য বংশধরের মন গলেনি। কেন? আত্মীয় বন্ধুদের দল? 25 বা 50 টাকা মাইনের রিপোর্টারের সঙ্গে আবার আত্মীয়তা কিসের? নিতান্ত 2-4 জন মূর্খ বন্ধু ছাড়া আর সবার কাছেই আমি অস্পৃশ্য হয়ে গেলাম। দোলা বৌদি, আমার সে চরম দুর্দিনের ইতিহাস তোমাকে আর বেশি লিখব না, তুমি দুঃখ পাবে। তবে জেনে রাখো, তোমাদের ওই কলকাতার রাজপথে আমি দীর্ঘদিন উন্মাদের মতো ঘুরে বেরিয়েছি। একটি পয়সার অভাবে সেকেন্ড ক্লাস ট্রামে পর্যন্ত চড়তে পারিনি। 2-4 জন নিকটাত্মীয়ের প্রতি কর্তব্য পালন করে বহুদিন নিজের অদৃষ্টে দুবেলা অন্ন জোটাতে পারিনি। কিন্তু কি আশ্চর্য, বিধাতা পুরুষ যত নিষ্ঠুর হয়েছেন, আমার প্রতিজ্ঞাও তত প্রবল হয়েছে। বিধাতার কাছে কিছুতেই হার মানতে চায়নি আমার মন। এমনি করে বিধাতা পুরুষের সাথে লুকোচুরি খেলতে খেলতে প্রায় 7-8 বছর কেটে গেল। তবুও কোনো কুল কিনারা নজরে পড়ল না। এই 7-8 বছরে আমার দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন হয়েছিল। 7-8 বছর আগে শুধু বেঁচে থাকার জন্য আমি কর্মজীবন শুরু করেছিলাম, কিন্তু 7-8 বছর পর আমি শুধু বাঁচতে চাইনি, লক্ষ লক্ষ মানুষের অরণ্যের মধ্যে আমি হারিয়ে যেতে চাইনি। চাইনি শুধু অন্ন, বস্ত্র, বাসস্থানের সমস্যার সমাধান করতে। মনে মনে আরও কিছু আশা করেছিলাম, কিন্তু আশা করলেই তো সবার পাওয়া যায় না। তাছাড়া শুধু আশা করে আর কতদিন নিরবিচ্ছিন্নভাবে সংগ্রাম করা যায়? আমি হাঁপিয়ে উঠলাম। মনের শক্তি, দেহের তেজ যেন আস্তে আস্তে কমতে শুরু করলো। হাজার হোক, ধৈর্যেরও তো একটা সীমা আছে। কাজকর্ম ফাঁকি দিতে শুরু করলাম। ঘুরে ফিরে নিত্য নতুন খবর জোগাড় করার চাইতে নিউজ ডিপার্টমেন্টের সাব এডিটরদের সঙ্গে আড্ডা দিতেই আমার বেশি আকর্ষণ হলো। শুধু আমাদের অফিসে নয়, আরও অনেক আড্ডাখানায় যাতায়াত শুরু করলাম। ভবিষ্যৎ সম্পর্কে যেন দার্শনিক সুলভ ঔদাসীন্য দেখা গেল। মোদ্দা কথা, আমি বেশ পাল্টাতে শুরু করলাম। বেশি দিন নয়, আর কিছুকাল এমনি করে চললে আমি নিশ্চয় চিরকালের মতো চিরদিনের জন্য হারিয়ে যেতাম। ঠিক এমনি এক চরম মুহূর্তে ঘটে গেল সেই অঘটন। শান্তিনিকেতন থেকে ফিরছিলাম কলকাতা। বোলপুর স্টেশনে দানাপুর প্যাসেঞ্জারে আমার কামরায় আরও অনেকে উঠলেন। ভিড়ের মধ্যে কোনো মতে এক পাশে জায়গা করে আমি বসে পড়লাম। জানলার পাশে মাথাটা রেখে আনমনা হয়ে কিছুক্ষণ কি যেন দেখছিলাম। 2-4টে স্টেশনও পার হয়ে গেল। বীরভূমের লালমাটি আর তাল গাছ কখন যে পিছনে ফেলে এসেছি তাও খেয়াল করলাম না। বাইরে অন্ধকার নেমে এলো। উদাস দৃষ্টিটাকে ঘুরিয়ে কামরার মধ্যে নিয়ে এলাম। ভাবছিলাম কামরাটাকে একটু ভালো করে দেখে নেব, কিন্তু পারলাম না। দৃষ্টিটা সামনের দিকে এগোতেই গিয়ে আটকে পড়ল। এমন বুদ্ধিদীপ্ত, উজ্জ্বল, গভীর, ঘন, কালো টানা টানা দুটি চোখ আগে কখনো দেখিনি। একবার নয়, দুবার নয়, বারবার দেখলাম। লুকিয়ে লুকিয়ে আবার দেখলাম। আপাদমস্তক ভালো করে দেখলাম। অসভ্যের মতো, হ্যাংলার মতো আমি শুধু ওই দিকেই চেয়ে রইলাম। আমি যদি খোকনদার মতো সাহিত্যের ভালো ছাত্র হতাম ও সংস্কৃত সাহিত্য পড়া থাকতো, তাহলে হয়তো কালিদাসের মেঘদূত উত্তর মেঘ থেকে কোট করে বলতাম, তন্নি শ্যামা শিখর দর্শনা
পক্ক বিম্বার রষ্টি, মধ্যে ক্ষমা চকিত হরিণী প্রেক্ষণা নিম্ন নাভি। কালিদাসের মতো আমি আর এগিয়ে যেতে পারিনি, এখানে আটকে গেলাম। তাছাড়া দানাপুর প্যাসেঞ্জারের ওই কামরায় অতগুলো প্যাসেঞ্জারের দৃষ্টিকে ফাঁকি দিয়ে এর চাইতে বেশি কি এগোতে পারা যায়? পরে অবশ্য মেম সাহেবকে আমি আমার সেদিনের মনের ইচ্ছার কথা বলেছিলাম। কমাস পর আমি আর মেম সাহেব দানাপুর প্যাসেঞ্জারেই শান্তিনিকেতন থেকে কলকাতায় ফিরছিলাম। বর্ধমানে এসে কামরাটা খালি হয়ে গেল। ওপাশের বেঞ্চিতে শুধু এক বৃদ্ধ বৃদ্ধা ছাড়া আর কোনো যাত্রী ছিল না। মেম সাহেব আমার হাতের পর মুখটা রেখে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। আমিও যেন কি ভাবছিলাম। হঠাৎ মেম সাহেব আমাকে নাড়া দিয়ে বলল, শোনো। আমি ঠিক খেয়াল করিনি। মেম সাহেব আবার আমাকে ডাক দিল, শোনো না। কিছু বলছো? মেম সাহেব হাত দিয়ে আমার মুখটাকে নিজের দিকে ঘুরিয়ে নিল, আঙুল দিয়ে আমার কপালের উপর থেকে চুলগুলো সরিয়ে দিল। 2-4 মিনিট শুধু চেয়ে রইল আমার দিকে, একটু হাসলো, সলজ্জ দৃষ্টিটা একটু ঘুরিয়ে নিল নিজের দিকে। এবার আমি ওর মুখটা ঘুরিয়ে নিলাম আমার দিকে। জিজ্ঞাসা করলাম, তুমি কিছু বলবে? আমার দিকে তাকাতে পারল না। ট্রেনের ওই কামরার ওই স্বল্প আলোয় ঠিক বুঝতে পারলাম না, কিন্তু মনে হলো যেন লজ্জায় ওর মুখটা লাল হয়ে গেছে। দেখতে বেশ লাগছিল। 2-4 মিনিট আমি ওকে প্রাণ ভরে দেখে নিলাম। তারপর কানে কানে ফিসফিস করে বললাম, লজ্জা করছে? মেম সাহেব জবাব দিল না, শুধু হাসল। একটু পরে আমার কানে কানে বলল, একটা কথা বলবো। বলো। তুমি আমাকে এমনি ট্রেনে যাবার সময় দেখেছিলে, সেদিন আমাকে তোমার ভালো লেগেছিল? মনে হয়েছিল তন্নি শ্যামা শিখর দর্শনা, পক্ক বিম্বাধ রষ্টি, মধ্যে ক্ষমা চকিত হরিণী প্রেক্ষণা নিম্ন নাভি। মেম সাহেব ঠাস করে আমার গালে একটা চড় মেরে বলল, অসভ্য কোথাকার। ছি মেম সাহেব, তুমি আমাকে অসভ্য বললে? অসভ্য বলতে হলে কালিদাসকে অসভ্য বলো। আমি একটু থেমে জিজ্ঞাসা করলাম, তুমি রামায়ণ পড়েছ? কেন, এখন বুঝি রামায়ণ থেকে কোটেশন শোনাবে? আগে আমার প্রশ্নের উত্তর দাও। পড়েছি। মূল রামায়ণ না তার অনুবাদ পড়েছ? মূল সংস্কৃত রামায়ণ পড়িনি, কিন্তু অনুবাদ পড়েছি। ভেরি গুড। দণ্ডকারণ্যে সীতাকে দেখার পর রাবণ কি বলেছিল জানো? সীতার রূপের তারিফ করেছিলেন, কিন্তু ঠিক কি বলেছিলেন তা মনে নেই। বেশ তো, আমি মনে করিয়ে দিচ্ছি। বারণ সীতাকে বলেছিলেন। মেম সাহেব বাধা দিয়ে বলল, তোমায় আর শোনাতে হবে না। ঠিক লাইনগুলো মনে না থাকলেও আমি জানি রাবণ কী ধরনের সাংঘাতিক বর্ণনা করেছিলেন। একটু থেমে দৃষ্টিটা একবার ঘুরিয়ে নিয়ে আমার মুখের কাছে মুখটা এনে বলল, তুমিও তো এক রাবণ, ডাকাত কোথাকার। দিনে দুপুরে কলকাতা শহরের মধ্যে আমাকে চুরি করলে। যাকগে সেসব কথা। সেদিন শেষ পর্যন্ত ধরা পড়েছিলাম। চুরি করে দেখতে দেখতে একবার ধরা পড়লাম। চোখে চোখ পড়তেই আমি দৃষ্টিটা ঘুরিয়ে নিলাম। মিনিট খানেক পরেই আবার চেয়েছি, আবার ধরা পড়েছে, আবার চেয়েছি, আবার ধরা পড়েছে। মেম সাহেবের দুটি বন্ধু কিছু ধরতে না পারলেও হাওড়া স্টেশন পৌঁছাবার পর কামরা থেকে বেরোবার সময় আমার মনটা যে খারাপ হয়ে গিয়েছিল তাও বেশ বুঝতে পেরেছিল। কিন্তু কি আর করা যাবে, দুজনের কেউই কিছু বলতে পারিনি। জীবনের বর্ষণমুখর পথ চলতে চলতে এমনি একটু আধটু বিদ্যুতের চমকানি তো সবার জীবনেই দেখা দিতে পারে, তাতে আশ্চর্য হবার কিছু নেই, অস্বাভাবিকতাও নেই। ওরা 3 বন্ধুরা কামরা থেকে নামবার বেশ কিছুক্ষণ পরে আমি নামলাম। ধীর পদক্ষেপে এগিয়ে চলেছিলাম গেটের দিকে। আরেকবার তাকিয়ে নিলাম ওর দিকে। মনে মনে ভাবছিলাম, এই তো এক্ষুনি গেট পার হলেই হারিয়ে যাব কলকাতা শহরে জনানুরণ্যের মধ্যে। আর হয়তো জীবনেও কোনোদিন দেখা হবে না। হয়তো কেন, নিশ্চয়ই কোনোদিন দেখা হবে না। হঠাৎ গেটের দিকে তাকাতে নজর পড়ল, মেম সাহেব একবার মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে পিছন ফিরল। আমি দূর থেকে হাত নেড়ে বিদায় জানালাম। কেউ বুঝল না, কেউ জানল না কি ঘটে গেল। এমনকি আমিও ঠিক বুঝতে পারিনি কি হয়ে গেল। আমি তো এর আগে কোনোদিন কোনো মেয়ের দিকে অমন করে দেখিনি। কোনো মেয়েও তো অমন করে আমাকে মাতাল করে তোলেনি। কেন এমন হলো? শুধু বুঝেছিলাম বিধিতা পুরুষের নিশ্চয়ই কোনো ইঙ্গিত আছে, আর মনে মনে জেনেছিলাম দেখা আমাদের হবেই। বিশ্বাস করো দোলা বৌদি,
শুধু আমার চোখের নেশা নয়, শুধু মেম সাহেবেরও দেহের আকর্ষণও নয়, আরও কি যেন একটা আশ্চর্য টান অনুভব করেছিলাম মনের মধ্যে। মনে মনে বেশ উপলব্ধি করলাম যে আমার জীবনযুদ্ধের নতুন সেনাপতি হাজির। এই নতুন সেনাপতি আমাকে সহজে পরাজিত হতে দেবে না, আমাকে পিছিয়ে যেতে দেবে না, আমাকে হারিয়ে যেতে দেবে না ভবিষ্যতের অন্ধকারে। অদৃষ্ট যে মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, কি আশ্চর্যভাবে দুটি অপরিচিত মানুষকে নিবিড় করে এক সূত্রে বেঁধে দেয়, তা ভাবলে চমকে উঠি। পরের দিন বেশ দেরি করে অফিসে গেলাম। চিফ রিপোর্টার আশা করেননি আমি অফিসে আসব, তাই ওয়েলিংটন স্কোয়ারের মিটিং আর গোটা কয়েক প্রেস কনফারেন্স কভার করার ব্যবস্থা আগেই করেছিলেন। তবুও আমি যেতে উনি লাফিয়ে উঠলেন দেখে আশ্চর্য হলাম। জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? তুমি দৌড়ে একবার পার্ক স্ট্রিট আর্ট ইন ইন্ডাস্ট্রিতে গিয়ে যামিনী রায়ের এক্সিবিশনটা দেখে এসো, আজই শেষ দিন। ওর একটা রিভিউ না বেরোলে দোতলায় উঠতে পারছি না। বুঝলাম উপরওয়ালারা বারবার সত্ত্বেও এক্সিবিশনটার রিভিউ ছাপা হয়নি এবং এডিটর সাহেব বেশ অসন্তুষ্ট। কলকাতার অন্যান্য রিপোর্টারদের মতো আমিও নৃত্যগীত বা শিল্পকলা বুঝতাম না, কিন্তু প্রয়োজন বোধে কলমের পর কলম রিপোর্ট লিখতে পারতাম ওসব নিয়ে। কেন তানসেন সর্দারাগং তো কভার করেছি। বড় গোলাম আলী খাঁ সাহেব গাইবার আগে স্টেজের পাশে ব্ল্যাকবোর্ডে রাগ ইত্যাদি লিখে দিত। আমার মতো সঙ্গীত বিশারদ রিপোর্টারের দল সেই ফর্মুলা ভাঙিয়ে বেশ এক প্যারা লিখে দিতাম। শেষে আবার বাহাদুরি করে হয়তো মন্তব্য ফর্মুলা ভাঙিয়ে বেশ এক পাড়া লিখে দিতাম। শেষে আবার বাহাদুরি করে হয়তো মন্তব্য লিখতাম, গতবারের চাইতে এবারের খাঁ সাহেবের গান অনেক বেশি মেজাজি হয়েছিল। অথবা লিখেছি, রাগ রাগেশ্বরীতে সেতার বাজিয়ে মুগ্ধ করলেন রবিশঙ্কর। অনেকে ভিন্ন মত পোষণ করলেও আমার মনে হয় রাগ রাগেশ্বরীতে রবিশঙ্কর তার শিল্পী সত্তার সবচাইতে বেশি প্রকাশ করতে পারেন। কেন মহাজাতি সদনের রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে রোজ অন্তত এক কলম লিখতেই হতো। লিখেছি, আজকে অধিবেশনের সবচাইতে উল্লেখযোগ্য শিল্পী ছিলেন দ্বিজেন মুখার্জি। বিশেষ করে তার শেষ গানখানি ভরা থাক স্মৃতিসুধায় বিধায়ের পত্রখানি বহুদিন ভুলতে পারবো না। গত বছরের সম্মেলনে এই গানখানি আরেকজন খ্যাতনামা শিল্পী গিয়েছিলেন। ভালোই গিয়েছিলেন, কিন্তু তবুও যেন এত ভালো লাগেনি। বোধ করি দরদের অভাব ছিল। তাছাড়া কিছু কিছু গান আছে যা বিশেষ বিশেষ শিল্পীর কাছেই ভালো লাগে। চৈত্র দিনের ঝরা পাতার পথে অনেকেই গাইতে পারে, কিন্তু তোমার যত বা কানন দেবীর সেদিন দুজনে দুলেছিল বনে, এমনি করে কিছুটা কমন সেন্স আর কলমের জোরে রিপোর্টারদের দল বেশ কাজ চালিয়ে যান। খবরের কাগজের রিপোর্টারেরা অনেকটা মফস্বলের ডাক্তারবাবুদের মতন, কিছুতেই বিশেষজ্ঞ মন, অথচ সব রেগরেই চিকিৎসা করে। প্রয়োজন বোধে ছুরি কাচি নিয়ে একটা ছেঁড়া অ্যাপ্রন গায়ে ছাপিয়ে পঞ্চানন চাটুর্যে কিংবা মুরব্বী মুখার্জির ভূমিকায় অবতীর্ণ হতেও দ্বিধা করেন না। সুতরাং আমিও দ্বিধা না করে চলে গেলাম যামিনী রায়ের এক্সিবিশন রিভিউ করতে। একই এক্সিবিশনের শেষ দিন। তারপর আর্ট ইন ইন্ডাস্ট্রির ছোট ঘর, বেশ ভিড় হয়েছিল। তবুও আমি ঘুরে ঘুরে দেখতে দেখতে বেশ কিছু নোট নিচ্ছিলাম। একটা হলের দেখা শেষ করে পাশের হলটার যাবার মুখে অকস্মাৎ দেখা পেলাম মেম সাহেবের। ভাবলে আশ্চর্য লাগে, কিন্তু হাজার হোক, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, তাই না দুলা বৌদি? প্রায় দুজনে একসঙ্গে বললাম, আরে আপনি বুঝি যামিনী রায়ের ভক্ত? আমাকে প্রশ্ন করে মেম সাহেব। 50 টাকা মাইনের রিপোর্টারি করে বলে এই আধ ঘন্টার জন্য ভক্ত হয়েছে। আপনি বুঝি রিপোর্টার? নির্লজ্জ আর বেহাপনা দেখে এখনো বুঝতে কষ্ট হচ্ছে? ছি, ও কথা বলছেন কেন? পাশের পেন্টিংটা এক নজর দেখে মেম সাহেব মন্তব্য করলো, রিপোর্টারদের তো ভারী মজা। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, নদীর এপার করে ছাড়িয়া নিঃশ্বাস। শেষ করতে চায় না, তার আগেই বলল, আপনি দেখছি রবীন্দ্রনাথেরও ভক্ত। হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে গেল, আর একটু পরে দেখবেন আমি আপনারও ভক্ত। লোকের ভিড়ের মধ্যে আর কথা হলো না। এই 2-1 মিনিটের মধ্যেই কিছু কিছু কলারসিক বেশ এক ঝলক আমাদের দেখে নিলেন। পাশের হলটা চটপট ঘুরে দেখে আমরা দুজনেই একসঙ্গে বেরিয়ে এলাম। এখন প্রায় রাত 1:30 বাজে, তাই আজ আর লিখছি না। কাল সকাল সকাল উঠতে হবে। 9টার সময়
প্রাইম মিনিস্টারের মান্থলি প্রেস কনফারেন্স। সুতরাং তুমি বেশ বুঝতে পারছো কাল সকালে আমার দুর্ভোগ আছে। কাল তো তোমাদের দুজনেরই ছুটি। তোমরা নিশ্চয়ই এখনো ঘুমোওনি। বেশ কল্পনা করতে পারছি খোকনদা তোমার কোলের উপর মাথা দিয়ে শুয়ে আছে, আর তুমি তোমার ওই বিখ্যাত বেসুরো গলায় তাকে একটা প্রেমের গান শোনাচ্ছ, তাই না? 6 তুমি যেদিন প্রথম খোকনদার দেখা পেয়েছিলে সেদিন খোকনদা তোমাকে কি বলে সম্বোধন করেছিল, কি ভাষায় কথা বলেছিল, কি সে বলেছিল, আমি সেসব কিছুই জানি না। সেদিন তুমি কিভাবে গ্রহণ করেছিলে তাও জানি না। তবে বেশ কল্পনা করে নিতে পারি তুমি আগে খোকনদার মাথাটা খেয়েছো, কিন্তু কবচ মাদুলি ধারণ করেছিলে কি না জানি না। তবে কিছু না কিছু একটা নিশ্চয়ই করেছিলে, নয়তো খোকনদার মতো ছেলে। তুমি রাগ করছো? রাগ করো না। তবে তোমাদের ব্যাপারটার ওই রহস্য ভরা আদি পর্বটা জানা থাকলে আমার অনেক সুবিধে হতো। তাই তো সেদিন আর্ট ইন ইন্ডাস্ট্রি থেকে বেরোবার পর কি বলবো, কি করব, কোথায় যাব কিছুই ভেবে পাচ্ছিলাম না। পার্ক স্ট্রিট থেকে চৌরঙ্গি ধরে এসপ্ল্যানেডের দিকে এগুতে এগুতে শুধু বলেছিলাম, আমি জানতাম আপনার সঙ্গে আমার দেখা হবে। সত্যি সত্যি আজই দেখা হবে একথা জানতে? না, তা জানতাম না, তবে জানতাম দেখা হবে। মেম সাহেব থমকে দাঁড়িয়ে পড়ল, ঘাড় বিকিয়ে আমার দিকে ফিরে বেশ একটু আশ্চর্য হয়ে প্রশ্ন করল, কি করে জানতেন যে আমাদের দেখা হবে? আমি সরাসরি উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করি, আপনার বাবা কি লিগ্যাল প্র্যাকটিশনার? হঠাৎ এ কথা জিজ্ঞেস করলেন। সন্দেহের রেখা ফুটে উঠল মেম সাহেবের কপালে। ভয় পাবেন না, আমি দস্যুমোহন বা ডিটেকটিভ কিরিটি রায় নই। কিট স্ট্রিট পার হলাম। বেশ বুঝতে পারলাম মেম সাহেবের মন থেকে সন্দেহের মেঘ কেটে যায়নি। তাই তো বললাম, আপনি যে ল পড়েননি সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে যেভাবে জেরা করতে শুরু করেছেন তাতেই মনে হলো আপনি বোধহয় লয়ারের মেয়ে। মেম সাহেব এবারে হেসে ফেলল, বোধহয় মনটা একটু হালকা হলো। মিনিট কয়েক দুজনেই চুপচাপ। মিউজিয়াম পার হয়ে এলাম, YMCA পিছনে ফেললাম, লিন্ডসে স্ট্রিটের মোড়ে এসে পড়লাম। আরও এগিয়ে গেলাম, ফিরপো স্ট্রিটের মোড়ে এসে না গিয়ে রক্সির দিকে ঘুরলাম। মৌনতা ভাঙলাম আমি। চা খাবেন? চা বিশেষ খাই না, তবে চলুন খাওয়া যাক। পাশের রেস্তোরাঁয় একটা কেবিনে বসলাম। বেয়ারা এলো, হাতের তোয়ালে দিয়ে পরিষ্কার টেবিলটা আরেকবার মুছে দিল। নোংরা মেনু কার্ডটা আমার সামনে দিয়ে এক নজরে দেখে নিল মেম সাহেবকে। 2টো ফিশ ফ্রাই, 2টো চা। বেয়ারা বিদায় নিল। কিছু বলবো বলবো ভেবেই মিনিট কেটে গেল। ইতিমধ্যে বেয়ারা 2টো ফর্ক আর ছুরি এনে আমাদের দুজনের সামনে সাজিয়ে দিয়ে চলে গেল। আবার ভাবছি কিছু বলবো, কিন্তু বলা হলো না। বেয়ারাটা আবার এলো, 1 শিশি সস আর 2 গ্লাস জল দিয়ে গেল। বেয়ারাটা বুঝেছে নতুন চুরি এবং সেজন্য ইনস্টলমেন্টে কাজ করছে। ফিশ ফ্রাইয়ের প্লেট 2টো বেয়ারাটা আনবার আগেই জিজ্ঞাসা করলাম, কিছু ভাবছেন? আঁচলটা টেনে নিয়ে মেম সাহেব বলল, না তেমন কিছু না। তেমন কিছু না হলেও কিছু তো ভাবছেন। ফিশ ফ্রাই এসে গেল। আমি একটা টুকরো মুখে পুরলাম, কিন্তু ফর্কটা হাতে নিয়ে মেম সাহেব কি যেন ভাবছিল। জিজ্ঞাসা করলাম, কিছু বলবেন? একটা কথা বলবেন? নিশ্চয়ই। আমাদের দেখা হবে এ কথা আপনি জানলেন কি করে? কি করে জানলাম তা জানি না, তবে মনের মধ্যে স্থির বিশ্বাস ছিল যে আপনার সঙ্গে দেখা হবে। শুধু মনের বিশ্বাস? হ্যাঁ। সেদিন একে প্রথম সাক্ষাৎকার, তারপর ছোকরা বেয়ারাটার অতিরিক্ত কর্তব্যপরায়ণতার জন্য আর বিশেষ কথা হলো না। তবে ওই কেবিন থেকে বেরোবার আগে আমার নোটবই আর একটা পাতা ছিঁড়ে অফিসের টেলিফোন নাম্বারটা লিখলাম। শুধু বলেছিলাম সম্ভব হলে টেলিফোন করবেন। কিছুটা লজ্জায়, কিছুটা ইচ্ছে করেই আমি ওর নাম ধাম ঠিকানা কিছুই জানতে চাইলাম না। মনে মনে অনেক কিছু ইচ্ছে করছিল বলি, তুম মুখাতিব ভি হো করিব ভি হো, তুমকো দেখো কি তুমসে বাত করু। তুমি আমার কাছে বসে আছো, কথা বলছো, তুমি বলো তোমাকে দেখবো না তোমার সঙ্গে কথা বলবো। আবার ভাবছিলাম, না না, তার চাইতে বরং প্রশ্ন করি। সবসময় তুমি আমার চোখে, তুমি আমার হৃদয়ে রয়েছো। ভাবতে পারি না কিভাবে তুমি আমার হৃদয় মাঝে এমনভাবে নিজের আসন বিছিয়ে নিলে। সত্যি বলছি দোয়াল বৌদি, ওকে কাছে পেয়ে পাশে দেখে বেশ অনুভব করছিলাম, এ তো সেই
যার দেখা পাবার জন্য আমি এত দীর্ঘ পথ অতিক্রম করেছি, এত দীর্ঘদিন সংগ্রাম করেছি। মনে মনে বেশ অনুভব করছিলাম এবার আমার দিন আগতই। আরও অনেক কিছু ভেবেছিলাম, সেসব কথা আজ আর লিখে এই চিঠি অযথা দীর্ঘ করব না। তবে শুধু জেনে রাখো, মেম সাহেব এক এবং অদ্বিতীয়া। এই পৃথিবীতে আরও অসংখ্য কোটি কোটি মেয়ে আছেন, তাদের প্রেম ভালোবাসায় কোটি কোটি পুরুষের জীবন ধন্য হয়েছে, তাদের স্পর্শে অনেকেরই ঘুম ভেঙেছে। আমি তাদের সবার উদ্দেশ্যে আমার শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি জানি আমার কালো মেম সাহেবের চাইতে অনেক মেয়ে সুন্দরী, অনেকে ওর চাইতে অনেক অনেক বেশি শিক্ষিতা। তবে একথাও জানি আমার জন্য এই পৃথিবীতে একটিমাত্র মেয়ে এসেছে, এবং সে আমার ওই মেম সাহেব। মেম সাহেব ছাড়া আর কেউ পারতো না আমাকে এমন করে গড়ে তুলতে। মাটি দিয়ে তো সব শিল্পী পুতুল গড়ে, কিন্তু সব শিল্প নৈপুণ্য কি সমান? মেম সাহেব আমার সেই অনন্য জীবন শিল্পী, যে কাদামাটি দিয়ে আমার থেকে আজ একটা প্রাণবন্ত পুতুল গড়ে তুলেছে। তুমি শুনলে অবাক হবে, আমি সেদিন ওর বাসে ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম না। আমি আগে একটা বাসে চড়ে অফিসে চলে এলাম। মনে মনে ভাবলাম, আমি তো ওর জন্য অনেক ভেবেছি, ভাবছি। এবার না হয় রেকর্ডের উল্টো দিকটা দেখা যাক না ও আমার জন্য ভাবে কিনা। রাত্রে অফিসে ফিরেই দেখি বেশ চাঞ্চল্য। সন্ধ্যার পরই টেলিপ্রিন্টারে নিউজ এজেন্সির খবর এসেছে, পূর্ব পাকিস্তানের বাগেরহাটে খুব গন্ডগোল হয়েছে। কী ধরনের গন্ডগোল হলো এবং কলকাতায় কি প্রতিক্রিয়া দেখা দেয়, সেই চিন্তায় সবাই উৎকণ্ঠিত। পরের দিন আমার ডিউটি পড়ল শিয়ালদহ স্টেশনে। পূর্ব পাকিস্তানের ট্রেনের যাত্রীদের সঙ্গে দেখা করে সেখানকার পরিস্থিতি জানতে হবে, রিপোর্ট করতে হবে। পরের দিন খুলনার ট্রেনটি এসেছিল, তবে অনেক দেরি করে। প্ল্যাটফর্ম থেকে আজে বাজে লোক আগে থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিছু সরকারি কর্মকর্তা কর্মচারীও উপস্থিত ছিলেন। বাগেরহাটের পরিস্থিতি জানবার পর ওরা সবাই আগত যাত্রীদের হুঁশিয়ার করে দিলেন, অযথা বা মিথ্যা গুজব ছড়াবেন না। যাত্রীদের কথাবার্তা শুনে বেশ বুঝতে পারলাম অবস্থা বেশ গুরুতর। কোথা থেকে কিভাবে যে গন্ডগোল হলো সে কথা কেউ বলতে পারলেন না। তবে যাত্রাপুরের এক ভদ্রলোক জানালেন যে বাগেরহাটের এক জনসভায় পশ্চিম পাকিস্তানের এক নেতা বক্তৃতা দেবার পরই ওখানে প্রথমে কিছু লুটপাট শুরু হয়। 2-3 দিন পরে ছুরির খেলা শুরু হলো। গুন্ডাদের হাতে প্রথম দিনেই প্রাণ দিলেন লুৎফর রহমান। শিয়ালদহ স্টেশনের বুকিং অফিসের সামনে দুটো ট্রাঙ্কের পর বসে দুজনে কথা বলছিলাম নয়, কথা শুনছিলাম। ভদ্রলোক আগে একটা স্কুলে মাস্টারি করতেন, অনেকদিন মাস্টারি করেছেন ওই একই স্কুলে। বাগেরহাটে সবাই ওকে চিনতেন, ভালোবাসতেন। অধিকাংশ ছাত্রই মুসলমান ছিল, কিন্তু তা হোক, ওরা ওকে বেশ শ্রদ্ধা করত। লুৎফর সাহেব যখন ওই স্কুলের সেক্রেটারি ছিলেন, তখন স্কুল বাড়ি দোতলা হলো। ছেলেদের ভলিবল খেলার ব্যবস্থা হলো। 10-15 টাকা করে মাস্টার মশাইদের মাইনেও বাড়ল। কি জানি কি কারণে পরের বছর সরকার স্কুল কমিটি বাতিল করে দিলেন। কমাস পরে স্কুলের তহবিল তছরূপের অভিযোগে লুৎফর সাহেবকে গ্রেফতার করা হয়, কিন্তু কোর্টে সেসব কিছুই প্রমাণিত হলো না। ইতিমধ্যে স্কুলের নতুন কর্তৃপক্ষ ভদ্রলোকের চাকরি খতম করে দিলেন অযোগ্যতার অভিযোগে। অনন্য পায় হয়ে একটা দোকান খুললেন। প্রথম বিশ্রী লাগতো দোকানদারি করতে, কিন্তু কি করবেন, পরে অবশ্য মন লেগে গেছিল ব্যবসাটাও বেশ জমে উঠেছিল। পোড়া কপালে তাও টিকল না। এবারের গন্ডগোলে দোকানটা পুরো ছাই হয়ে গেল। এসব কাহিনী আমার না জানলেও চলতো, কিন্তু কি করব। আর কোনো যাত্রী পেলাম না যার কথায় ভরসা করে রিপোর্ট লেখা যায়। তাই চুপচাপ বসে শুনছিলাম। তবে এতক্ষণ ধৈর্য ধরে এত কথা শোনার পুরস্কার পেলাম পরে। লুৎফর সাহেব ছাত্রজীবনে ছাত্র কংগ্রেসে ছিলেন, পরে ওকালতি করার সময় রাজনীতি প্রায় ছেড়ে দিয়েছিলেন। কিন্তু পূর্ব পাকিস্তানের রাজনৈতিক আবহাওয়া জটিল হবার সঙ্গে সঙ্গে লুৎফর সাহেব আবার রাজনীতি শুরু করলেন। সারা খুলনা জেলা লুৎফর সাহেবের কথায় উঠত বসত। সারা জেলার মধ্যে কোনো অন্যায় অবিচারের কথা শুনলেই গর্জে উঠেছেন। খুলনাটকের কয়েক হাজার বাঙালি মুসলমান শ্রমিক অনেকদিন অনেক অত্যাচার আর অপমানের বিরুদ্ধে প্রথম গর্জে উঠেছিল লুৎফর সাহেবেরই নেতৃত্বে। পূর্ব পাকিস্তানের মসনদ থেকে ফজলুল হক সাহেবের অপসারিত ইস্কান্দার মির্জা পূর্ব বাংলাকে শায়েস্তা করবার জন্য ঢাকায় আসার কিছুকালের মধ্যেই লুৎফর সাহেবকে ডেকে পাঠান। লুৎফর সাহেব লাট সাহেবের নেমন্তন্ন খেতে ঢাকা গিয়েছিলেন।
তবে একবেলা বুড়িগঙ্গার ইলিশ খাইয়েও সে নিমন্ত্রণ খাওয়া শেষ হয়নি। 2 বছর ঢাকা সেন্ট্রাল জেলে বিশ্রাম নেবার পর লুৎফর সাহেব খুলনা আসার অনুমতি পান। খুলনা ফেরার পর লুৎফর সাহেব খুলনা আরও বেশি রুখে দাঁড়ালেন। আমার অফিসে ফিরে রিপোর্ট লিখতে হবে, এত দীর্ঘ কাহিনী শুনবার অবসর ছিল না। তাই ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, লুৎফর সাহেব আজকাল কি করে? লুৎফর সাহেব আর নেই। এই দাঙ্গায় বাগেরহাটের প্রথম বলি হলেন লুৎফর। সে কি বলছেন? আমাদের তো একই প্রশ্ন। তবু কি মনে হয়? বাগেরহাটের লাটন কটন মিলে অনেক দিন ধরেই শ্রমিক ধর্মঘট চলছে। লুৎফর সাহেব ওদের লিডার। কিছুদিন ধরেই আমরা শুনছিলাম লুৎফর সাহেবকে শাস্তা করার জন্য শহরে নাকি বাইরের অনেক গুন্ডা এসেছে। আমরা কেউ বিশ্বাস করিনি, কারণ বাগেরহাট শহরে লুৎফর সাহেবের গায়ে হাত দেবার সাহস স্বয়ং ইস্কান্দার মির্জারও হয়নি। কিন্তু এরই মধ্যে সর্বনাশা দাঙ্গা শুরু হলো বুধবার সন্ধ্যার দিকে। পরের দিন বাড়ি থেকে বাইরে যায়নি। শুক্রবার সকালে দোকানটা দেখতে গিয়ে শুনি লুৎফর সাহেব শেষ। আমি বেশ বুঝতে পারলাম লুৎফর সাহেবকে সরাবার জন্যই লাহোর কটন মিলের মালিকদের চক্রান্তে বাগেরহাটে গন্ডগোল বাঁধানো হয়েছে। কেননা শহরের অবস্থা স্বাভাবিক থাকলে লুৎফর সাহেবকে শেষ করা যেত না। অফিসে ফিরতে ফিরতে বেশ রাত হলো। বেশ ক্লান্ত বোধ করছিলাম। তবুও চটপট করে বাগেরহাটের দাঙ্গার নেপথ্য কাহিনী লিখে ফেললাম। তাই সারাদিন মেম সাহেবের কথা ভাববার সময় পেলাম না। পরের দিন আমার উইকলি অফ ছিল, অফিসে গেলাম না। তারপরের দিন আমার টেলিফোন ডিউটি ছিল, তাই একটু দেরি করে অফিসে গেলাম। এখনকার মতো ডায়াল ঘুরলেই নাম্বার পাওয়া যেত না, অপারেটরের ওপর নির্ভর করতে হতো। খবরের কাগজের রিপোর্টারের নাইট টেলিফোন ডিউটি একটা বিচিত্র ব্যাপার। পুলিশ, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ডক, রেল পুলিশ, রেল স্টেশন, দমদম এয়ারপোর্ট ইত্যাদি জায়গা থেকে দৈনন্দিন টুকটাক লোকাল নিউজ পাবার জন্য প্রায় টেলিফোন করতে হতো। আমাদের কাগজের পাড়াতে এবং একই টেলিফোন এক্সচেঞ্জে আরও 4-5টি কাগজের অফিস ছিল। এক্সচেঞ্জের অপারেটররা প্রতি রাতে এই লাইন দিতে দিতে প্রায় রিপোর্টার হয়ে উঠেছিলেন। নাম্বার বলবার প্রয়োজনও হতো না, শুধু বললেই হতো রিভার পুলিশ দেবেন নাকি। উত্তর আসতো, রিভার পুলিশ এনগেজ, টাইমস অফ ইন্ডিয়া কথা বলছে। এখনকার মতো এয়ারপোর্ট রিপোর্টার বলে কিছু ছিল না, তাই সাধারণ ছোটোখাটো খবরের জন্য এয়ারপোর্ট পুলিশ সিকিউরিটিতে রোজ রাত্রিরে ফোন করতে হতো। তাই তো রিভার পুলিশ না পেয়ে বলতাম এয়ারপোর্ট দিন। অপারেটর সঙ্গে সঙ্গে জানিয়ে দিতেন সিকিমের মহারাজার অ্যারাইভেল ছাড়া আর কিছু নেই। সঙ্গে সঙ্গে আবার হয়তো বলতেন, এবার নীলরতনের সঙ্গে কথা বলুন, কি একটা সিরিয়াস অ্যাক্সিডেন্টের খবর আছে। সব অপারেটরই যে এরকম সাহায্য করতেন তা নয়, তবে অধিকাংশ মেয়েই সহযোগিতা করতেন। রাত্রে টেলিফোন ডিউটি করতে করতে বহু অপারেটরের সঙ্গে অনেক রিপোর্টারেরই বেশ মধুর সম্পর্ক গড়ে উঠেছিল। নানা অবস্থায় রিপোর্টাররাও যেমন অপারেটরদের সাহায্য করতেন, তেমনি অপারেটররাও রিপোর্টারদের যথেষ্ট উপকার করতেন। কোনো কোনো দিন খবরের চাপ বিশেষ না থাকলে অনেক সময় আমরা নিজেদের সুখ দুঃখের কথা বলতাম। এরকম কথাবার্তা বলতে বলতেই আমরা টেলিফোন এক্সচেঞ্জের অনেক কাহিনী শুনেছিলাম, জানতে পেরেছিলাম অনেক অফিসারের আনটোল্ড স্টোরি। কিছু কিছু কাগজে ছাপিয়ে ফাঁস করেও দেওয়া হয়েছিল। অপারেটরদের উপর অফিসারদের খামখেয়ালিপনা বন্ধ হয়েছিল। অপারেটররাও আমাদের কম উপকার করতেন না। কৈলাসনাথ কাটজু তখন পশ্চিমবাংলার গভর্নর আর ভাস্বরায় মুখ্যমন্ত্রী। কতগুলো গুরুত্বপূর্ণ ব্যাপারে দুজনের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে বলে নানা মহলে গুঞ্জন শোনা গিয়েছিল, কিন্তু অনেক চেষ্টা করেও মতবিরোধের সঠিক কারণগুলো কেউই জানতে পারছিলাম না। শেষে একদিন অকস্মাৎ এক টেলিফোন অপারেটর জানালো, জানেন আজ একটু আগে টেলিফোন গভর্নরের সঙ্গে চিফ মিনিস্টারের খুব একচোট। দুদিন বাদে এই ঝগড়ার কাহিনী আমাদের কাগজের ব্যানার স্টোরি হলো। মোটা মোটা অক্ষরে 4 কলম সামারিতে লেখা হলো, রাজভবনের সহিত সংশ্লিষ্ট অত্যন্ত নির্ভরযোগ্য মহলের নিকট হইতে জানা গিয়েছে যে রাজ্য পরিচালনার কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে রাজ্যপালের সহিত মুখ্যমন্ত্রীর মতবিরোধ দেখা দিয়েছেন। শুধু বাংলাদেশের জনসাধারণ বা রাইটার্স বিল্ডিংসের কিছু অফিসার নয়, স্বয়ং ডাক্তার রায় ও কার্য সাহেব পর্যন্ত চমকে গিয়েছিলেন এই খবরে। অনেক তদন্ত করেও তারা জানতে পারেনি ঠিক কি করে এই চরম গোপনীয় খবর ফাঁস হয়ে গেল। আমরা অফিসে বসে শুধু হেসেছিলাম আর ভাবছিলাম ইচ্ছে করলে আরও কত কি আমরা ছাপতে পারতাম, কিন্তু ছাপিনি। এরকম আরও অনেক চমকপ্রদ খবর পেতাম আমাদের অপারেটর বান্ধবীদের মারফত, ও মাঝে মাঝেই বাজার গরম করে তোলা হতো।
মন্ত্রী আর অফিসারের দল কানামাছি ভো ভো করে মিছেই হাঁটতে বেড়াতেন, আর আমরা মুচকে হাসতে হাসতে ওই মন্ত্রী ও অফিসারদের ঘরে বসে ওদের পয়সায় কফি খেয়ে বেড়াতাম। সেদিন রাত্রে অফিসে এসে যথারীতি টেলিফোনটা তুলে জিজ্ঞাসা করলাম, কে কথা বলছেন? কণ্ঠস্বর অপরিচিত নয়, তাই উত্তর আসে, আমি গার্গী। এক মুহূর্ত পরেই আমাকে প্রশ্ন করেন মিস গার্গী চক্রবর্তী, অনেকদিন পর আজ আপনার টেলিফোন ডিউটি পড়ল, তাই না? উত্তর দিই, না, অনেক দিন কোথায়। গার্গী মাঝপথে থামিয়ে দিয়ে জানতে চায়, কাল আর পরশু আপনি অফিসে আসেননি কেন বলুন তো? আগে বলুন কোথায় ছিলেন এই দুদিন? কোথায় আবার থাকবো, কলকাতাতেই ছিলাম, তবে কালকে আমার অফ ছিল আর পরশু অনেক রাত্রে অফিসে এসেছিলাম। তাই বুঝি? আগে হ্যাঁ। গার্গী চক্রবর্তী টেলিফোন ছাড়েন না। ইনিয়ে বিনিয়ে 2-4টে আলতু ফালতু কথার পর জিজ্ঞাসা করলেন, তারপর আপনি কেমন আছেন? হঠাৎ আজ 50 টাকা মাইনরের রিপোর্টারের এত খবর নিচ্ছেন, কি ব্যাপার? জাস্ট এ মিনিট বলে গার্গী অন্য কাউকে লাইন দিতে গেল। আমি টেলিফোন ধরে রইলাম। আমি গার্গীকে দেখতে পাই না, কিন্তু বেশ অনুভব করতে পারছিলাম ওর হাসি খুশি ভরা মুখখানা। আমি একবার একটু ঠাট্টা করে বললাম, আমি তো মিস গার্গী চক্রবর্তী নই যে আমার অনেক টেলিফোন আসবে, তাই বুঝি? আগে হ্যাঁ। গলা স্বরে একটু অভিনবত্ব এনে গার্গী বলে, অনেক না হোক একজনও তো অনেকবার টেলিফোন করতে পারে। জাস্ট আ মিনিট। গার্গী আবার লাইন দিতে চলে যায়। আমি ভাবি, কে আমাকে অনেকবার টেলিফোন করতে পারে? মেম সাহেব হয়তো একবার টেলিফোন করতে পারে, কিন্তু অনেকবার কি করলো? গার্গী এবার ফিরে এসে বলল, সত্যি বলছি, একজন আপনাকে অনেকবার, কিন্তু তাতে আপনার এত ইন্টারেস্ট? কিছুই না, তবে এতদিন আপনার এই ধরনের টেলিফোন আসতো না বলেই আর কি। এবারে আমার মনে সন্দেহ দেখা দিল, তবে কি মেম সাহেবই? গার্গী বলল, ধরুন আমি তার সঙ্গে কানেকশন করে দিচ্ছি। আপনি বুঝি নম্বরটাও জেনে নিয়েছেন? ওদিকে গার্গীর গলার স্বর শুনতে পেলাম না। একটু পরেই বলল, নিন, স্পিক হেয়ার। আমি বেশ সংযত হয়ে শুধু সম্বোধন করলাম, নমস্কার। নমস্কার। কি খবর বলুন? কি আর খবর, আপনারই তো দুদিন পাত্তা নেই। মেম সাহেব দুদিন ধরে আমাকে খোঁজ করছে জেনে বেশ সুখী হলাম। তবুও ন্যাকামি করে প্রশ্ন করলাম, আপনি কি টেলিফোন করেছিলেন? কি আশ্চর্য, আপনাকে কেউ বলেননি? আমাদের অফিস আর হরিঘোষের গোয়ালের মধ্যে কোনো পার্থক্য নেই, সে কথা মেম সাহেবকে কী করে বোঝায়? তাই বললাম, খবরের কাগজের অফিসে এত টেলিফোন আসে যে কারোর পক্ষেই মনে রাখা সম্ভব নয়। তাছাড়া রোজই তো ডিউটি বদলে যাচ্ছে। মেম সাহেব সঙ্গে সঙ্গে বলল, কেন ওই অপারেটর ভদ্রমহিলা আপনাকে বলেননি? গার্গী হঠাৎ আমাদের দুজনের লাইনে এসে বলে গেল, বলেছি। মেম সাহেব চমকে গেল, কিন্তু আমি জানতাম গার্গী আমাদের লাইন ছেড়ে পালাবার পাত্রী নয়। মেম সাহেব ঘাবড়িয়ে প্রশ্ন করল, কে উনি? গার্গী চক্রবর্তী। হাজার হোক, মেয়ে তো। গার্গীর নাম শুনেই মেম সাহেবের মনটা সন্দিগ্ধ হয়ে ওঠে, হয়তোবা ঈর্ষাও। তাই হেয়ালি করে জানতে চায়, আপনার বুঝি মিস চক্রবর্তীর সঙ্গে বিশেষ পরিচয় আছে? আমি আপন মনে একটু হেসে নেই আর বলি, অধিকাংশ অপারেটরের সঙ্গেই আমাদের প্রায় সব রিপোর্টারদের যথেষ্ট পরিচয় আছে। আমি আবার টিপ্পনি কেটে জিজ্ঞাসা করি, কেন, ছোট প্রেমের গল্পের প্লট এলো নাকি আপনার মাথায়? বোধ করি মেম সাহেব বুঝেছিল গার্গীর বিষয়ে প্রশ্ন করার প্রয়োজন নেই। বলল, কালকে আপনার সঙ্গে দেখা করে প্লটটা ঠিক করব। আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করি, কাল দেখা হবে? বিকেল 5টায় লিন স্ট্রিটের মোড়ে আমি আপনার জন্য অপেক্ষা করব, আসবেন? হ্যাঁ, আসব। দোলা বৌদি, তুমি তো জানো কলকাতা শহরে মধ্যবিত্ত ছেলে মেয়েদের একটু প্রেম করা কি দুরূহ ব্যাপার। প্রেম করা তো দূরের কথা, একটা গোপন কথা বলবার পর্যন্ত জায়গা নেই কলকাতায়। আমাদের শৈশবে লেকে গিয়ে প্রেম করার প্রথা চালু ছিল, কিন্তু পরে লেকের জলে এতগুলো ব্যর্থ প্রেমিক প্রেমিকা আত্মহত্যা করলো যে লেকে গিয়ে প্রেম করা তো দূরের কথা, একটু বেড়ানোও অসম্ভব হলো। এমন একটা আশ্চর্য শহর তুমি দুনিয়াতে কোথাও পাবে না। শুধু কলকাতা বাদ দিয়ে পৃথিবীর সমস্ত শহরে নগরে কত সুন্দর সুন্দর বেড়াবার জায়গা আছে। নিত্য নতুন আরও সুন্দর সুন্দর বেড়াবার জায়গা তৈরি হচ্ছে, কিন্তু আমাদের কলকাতা, সেই জব চার্নক আর ক্লাইভ সাহেবের ওভারসিয়ার বাবুরা যা করে গেছেন, আমাদের আমলে তাও টিকল না। কলকাতার মানুষগুলোকে যেন একটা অন্ধকূপের মধ্যে ভরে চাবুক লাগানো হচ্ছে, অথচ তাদের চোখের জল ফেলার একটু সুযোগ বা অবকাশ নেই। সমস্ত যুগে সমস্ত দেশের মানুষই যৌবনে প্রেম করেছে ও করবে। যৌবনে সেই রঙিন দিনগুলোতে তারা সবার থেকে একটু দূরে থাকবে, একটু আড়াল নিয়ে চলবে, কিন্তু কলকাতায় তা কি সম্ভব? শিশু বা সন্তানহারা পিতামাতা গলা ফাটিয়ে প্রাণ ছেড়ে কাঁদতে পারে না কলকাতায়।
এর চাইতে আর কি বড় ট্র্যাজেডি থাকতে পারে মানুষের জীবনে? কেতাবে পড়েছি ও নেতাদের বক্তৃতায় শুনেছি বাঙালি নাকি সৌন্দর্যের পূজারী, কালচারের ম্যানেজিং এজেন্টস। রুচিবোধ নাকি শুধু বাঙালিরই আছে। কিন্তু হলফ করে বলতে পারি কোনো নিরপেক্ষ বিচারক কলকাতা শহর দেখে বাঙালিকে এই অপবাদ নিশ্চয়ই দেবেন না। রবীন্দ্রনাথ যে কীভাবে চিৎপুর জোড়াসাঁকোয় বসে কবিতা লিখলেন তা ভেবে কুল কিনারা পায় না। শেক্সপিয়ার বা রায়রন বা অধুনাকালের টি.এস. ইলিয়টকে চিৎপুরে ছেড়ে দিলে কাব্য করা তো দূরের কথা, একটা পোস্টকার্ডও লিখতে পারতেন না। আশ্চর্য, তবুও বাঙালির ছেলেমেয়েরা আজও প্রেম করে, কাব্য চর্চা করে, শিল্প সাধনা করে। যেখানে কৃষ্ণচূড়ার গাছ নেই, যেখানে একটা কোকিলের ডাক শোনা যায় না, দিগন্তের দিকে তাকালে যেখানে শুধু পাটকলের চিমনি আর ধোয়া চোখে পড়ে, সেই বিশ্বকর্মার তীর্থক্ষেত্রে আমি আর মেম সাহেব নতুন জীবন শুরু করলাম। 7। আমি ভাবছি চিঠিগুলো বড্ড বড় হয়ে যাচ্ছে, আর তুমি লিখেছ আরও অনেক বড় করে লিখতে। অথবা কদিন ছুটি নিয়ে কলকাতায় গিয়ে মুখোমুখি সব কিছু বলতে প্রস্তাব করেছ। প্রথম কথা, এখন পার্লামেন্টের বাজেট সেশন চলছে, ছুটি নিয়ে কলকাতা যাবার কোনো প্রশ্নই ওঠে না। তাছাড়া নিজের মুখে তোমাকে এই কাহিনী আমি শোনাতে পারবো না। মেম সাহেব আমাকে কত ভালোবাসতো, কত আদর করতো, কত রকম করে আদর করতো, কেমন করে দুজনে রাত জেগেছি, সেসব কথা তোমাকে বলবো কেমন করে? লজ্জা আমার গলা দিয়ে স্বর বেরোবে না। ভগবান সবাইকে কণ্ঠস্বর দিয়েছে, কিন্তু সবার কণ্ঠে কি সুর আছে, মিষ্টিত্ব? নেই। কণ্ঠ থাকলেই কি সব কথা বলা যায়? সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা সব অনুভূতি কি বলা যায়? হয়তো অন্যরা বলতে পারে, কিন্তু আমার সে ক্ষমতা নেই। তুমি আমাকে ক্ষমা করো। সময় থাকলে চিঠিগুলো আরও দীর্ঘ হতো। তাছাড়া চিঠি লিখতে বসেও কলম থেমে যায় মাঝে মাঝে। আমাকে ফাঁকি দিয়ে মনটা কখন যে অতীত দিনের স্মরণীয় স্মৃতির অরণ্যে লুকিয়ে পড়ে বুঝতে পারি না। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পরে দেখি মেম সাহেবের আঁচলের তলায় মন লুকিয়ে আছে। তোমাকে এই চিঠিগুলো লিখতে বসে বারবার মনে পড়ে সেসব দিনের স্মৃতি। আপন মনে কখনো হাসি, কখনো লজ্জা পাই, কখনো আবার মনে হয় মেম সাহেব গান গাইছে এবং বেসুরো গলায় আমি কোরাস গাইতে চেষ্টা করছি। এই চিঠি লিখতে বসেই আমার মনের রিভলভিং স্টেজ ঘুরে যায়, দৃশ্য বদলে যায়। আমার চোখটা ঝাপসা হয়ে ওঠে, কলমটা থেমে যায়। একটু পরে দু চোখ বেয়ে জল নামে। দোলা বৌদি, তোমাকে চিঠি লিখতে বসে এমনি করে প্রতি পদক্ষেপে নিজেকে হারিয়ে ফেলি, নিজেকেই নিজে হারিয়ে ফেলি। কিন্তু তবু অনেক কষ্টে ফিরে যাই অতীতে এবং আবার তোমাকে চিঠি লিখতে বসি। আগে থেকে তোমাকে দুঃখ দেবার ইচ্ছা আমার নেই। যথাসময়ে তুমি আমার চোখের জলের ইতিহাস জানবে। তবে জেনে রেখো, আজ সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতাটুকু পর্যন্ত আমার নেই, হাঁটবার সাহস নেই। কোনো মতে যেন হামাগুড়ি দিয়ে গড়িয়ে চলছি। তোমার নিশ্চয়ই এসব পড়তে ভালো লাগছে না, মনটা ছটফট করছে আমাদের প্রথম অ্যাপয়েন্টমেন্টের কথা শুনতে, তাই না? শুধু প্রথম দিনের কথাই নয়, আরও অনেক কিছুই তোমাকে বলবো। তবে অনেক দিন হয়ে গেছে, কিছু কথা, কিছু স্মৃতি অস্পষ্ট হয়ে গেছে। সেদিন দুপুরের দিকে অফিসে গিয়ে কিছুক্ষণ কাজ করে জরুরি কাজের উছিলায় বাসায় চলে এলাম। ভালো করে সাবান দিয়ে স্নান করলাম, ধোপা বাড়ির কাচানো ধুতি পাঞ্জাবি পরলাম, বোধহয় মুখে একটু পাউডারও বুলিয়েছিলাম। তারপর মা কালীর ফটোয় বার কয়েক প্রণাম করেই বেরিয়ে পড়লাম। দেরি হয়ে যাবার ভয়ে আগেই বেরিয়ে পড়লাম। 5:30টার মধ্যে এসপ্ল্যানেড পৌঁছে গেলাম। অফিস ছুটির সময় অনেক পরিচিত মানুষের সঙ্গে দেখা হবার সম্ভাবনা, তাই চৌরঙ্গি ছেড়ে রক্সি সিনেমার পাশ দিয়ে ঘুরে নিউ মার্কেটে চলে গেলাম। মার্কেটের সামনে কিছু স্টলের সামনে কয়েক মিনিট ঘোরাঘুরি করে এলাম লিন্ডসে স্ট্রিটের মোড়ে। দেরি করতে হলো না, মেম সাহেবও প্রায় সঙ্গে সঙ্গে এলো। এক ঝলক দেখে নিলাম, চমৎকার লাগলো। বড় পবিত্র মনে হলো আমার মেম সাহেবকে। খুব সাধারণ সাজগোজ করে এসেছিল। ওই বিরাট গোছা ভরা চুলগুলোকে দিয়ে নিচুকে একটা সাধারণ খোপা বেঁধেছিল। মুখে কোথাও প্রশোধনের ছোঁয়া ছিল না। পরনে সাদা খোলের একটা মাঝারি ধরনের তাঁতের শাড়ি, গায়ে একটা লক্ষ্ণৌ চিকনের ব্লাউজ, ডান হাতে একটা কঙ্কন, বা হাতে স্টেনলেস স্টিলের ব্যান্ড দিয়ে বাঁধা একটি ঘড়ি, হাতে দুটো একটা খাতা বই আর ছোট্ট একটা পার্স। প্রথমে কি কথা বলেছিল তার আজ মনে নেই, ঠিক কি কথা হয়েছিল তাও মনে নেই। তবে মনে আছে আমি জিজ্ঞাসা করেছিলাম, চা খাবেন? মেম সাহেব বলেছিল চা আর খাবো না, তার চাইতে বলুন কোথাও বসা যাক।
রাস্তা পার হয়ে ময়দানের দিকে গেলাম। তারপর কিছু দূর হেঁটে ময়দানের এক কোনায় বসলাম দুজনে। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকলাম দুজনেই। মাঝে মাঝে একবার ওর দিকে তাকিয়েছি আর তৃপ্তিতে মন ভরে গিয়েছে। মেম সাহেবও মাঝে মাঝে আমাকে দেখছিল। কয়েকবার দুজনের দৃষ্টিতে ধাক্কা লেগেছে। হেসেছি দুজনেই। 1 সেকেন্ড পরে আমি আবার তাকিয়েছি মেম সাহেবের দিকে। এবার আর মেম সাহেব চুপ করে থাকতে পারিনি। প্রশ্ন করে, কি দেখছেন? প্রথমে আমি উত্তর দিতে পারি না, লজ্জা করেছে, দ্বিধা এসেছে। মেম সাহেব একটু পরে আবার প্রশ্ন করে, কি হলো, উত্তর দিচ্ছেন না যে? সবসময় কি সব প্রশ্নের উত্তর দেওয়া যায়? না দেবার ক্ষমতা থাকে। আমার প্রশ্ন কি খুব কঠিন? কদিন বাদে হয়তো এই প্রশ্ন কঠিন থাকবে না, তবে আজ বেশ কঠিন মনে হচ্ছে। দুজনের দৃষ্টি চারপাশে ঘুরে যায়। আমি আবার চুরি করে মেম সাহেবকে দেখে নেই। ধরা পড়লাম না, কিন্তু শেষ রক্ষা করতে পারলাম না, ধরা পড়ে গেলাম। একটু হেসে মেম সাহেব আবার জানতে চায়, অমন করে কি দেখছেন? আমি কয়েকবার আজে বাজে অপ্রয়োজনীয় কথা বলে ওর প্রশ্ন এড়িয়ে যেতে চেষ্টা করলাম, পারলাম না। আমি বললাম, আপনি জানেন না আমি কি দেখছি? না। সত্যি? মেম সাহেব আবার হাসে, বলে, প্রথম দিনে কিভাবে বুঝলেন আমি মিথ্যা কথা বলি? না, ঠিক তা না, তবে বলুন কি দেখছেন? মেম সাহেব যেন দাবি জানালো। আমি আর দেরি করি না, মেম সাহেবকে দেখতে দেখতেই বললাম, আপনার চোখ দুটি বড় সুন্দর। ঠোঁট কামড়াতে কামড়াতে মুখ ঘুরিয়ে নেয় মেম সাহেব। একটু নিচে গলায় বলল, ঘোড়ার ডিম সুন্দর। আবার কয়েক মুহূর্ত দুজনেই চুপচাপ থাকি। তারপর মেম সাহেব আবার বলে, আমি কালো কুৎসিত বলে আমাকে নিয়ে ঠাট্টা করছে? জানো দোলা বৌদি, কোনো কারণ ছিল না, কিন্তু তবুও দুজনে মুচকে হাসতে হাসতে বেশ কিছুক্ষণ তর্ক করলাম। প্রথম প্রথম প্রেমে পড়লে এমন অকারণ অনেক কিছুই করতে হয়, তাই না? তবে শেষে আমি বলেছিলাম, সত্যি আপনার চোখ দুটি বড় সুন্দর। পরে বিদায় নেবার আগে বলেছিলাম, প্রথম পরিচয়ের দিনই আপনার সৌন্দর্য নিয়ে আলোচনার জন্য যদি কোনো অন্যায় হয়ে থাকে তো মাফ করবেন। তুমি তো মেম সাহেবকে দেখেছ, সত্যি করে বলো তো, ওর চোখ দুটি সুন্দর কিনা? অত কালো টানা টানা ঘন গভীর বুদ্ধিদীপ্ত চোখ আমি জীবনে কোথাও দেখিনি। ওই চোখ দুটো আমাকে চুম্বকের মতো টেনে নিয়েছিল। সেদিন দানাপুর প্যাসেঞ্জারের কামরায় মেম সাহেবের প্রথম দেখা পাবার সঙ্গে সঙ্গে আমি উপলব্ধি করেছিলাম আমার নিঃসঙ্গ জীবনে শেষ হতে চলেছে। ময়দানে মেম সাহেবের পাশে বসে আমার সেই উপলব্ধি আরও দৃঢ় হলো। বেশ বুঝতে পারলাম, জীবন দেবতা আমাকে জনারণ্যের ভেতর হারিয়ে যেতে দিবেন না। নিঃশব্দে নিভৃতে তিনি আমার কাছে মেম সাহেবকে পাঠিয়েছেন আমার জীবন যুদ্ধের সেনাপতি রূপে। আমার নতুন সেনাপতিও বোধহয় বুঝতে পেরেছিল যে বিধাতা পুরুষ শুধু একটু হাসি, একটু গান, একটু সুখ, একটু আনন্দ, একটু ভালো লাগার জন্য তাকে আমার কাছে টেনে আনেননি। 2-4 দিন আরও দেখাশোনা হবার পর একদিন সন্ধ্যায় পার্ক সার্কাস ময়দানের এক কোনায় বসে মেম সাহেবকে আমার জীবন কাহিনী শোনালাম। সব কিছু শুনে মেম সাহেব বলেছিল, ধাতুটা ভালো, তবে খাদ মিশে গেছে। গহনা গড়বার জন্য একটু বেশি পোড়াতে হবে, একটু বেশি পেটাতে হবে। কাকে পোড়াবেন, কাকে পেটাবেন বুঝতে পারছেন না? বুদ্ধি থাকলে তো বুঝবো। এবার একটু জোর গলায় বলল, আপনাকে। আমি অবাক হয়ে বলি, সে কি সর্বনাশের কথা? প্রায় তোতলামি করে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে পোড়াবেন, পেটাবেন? মেম সাহেব গাম্ভীর্য আনার ব্যর্থ চেষ্টা করতে করতে বলল, তবে কি আপনাকে পুজো করব? একটু পরে বলেছিল, দেখবেন আপনাকে কেমন জব্দ করি, কেমন শাসন করি। সত্যি? নিশ্চয়ই। পারবেন? নিশ্চয়ই। বেশ আত্মপ্রত্যয়ের সঙ্গে মেম সাহেব জবাব দেন। পাছে হেরে যান সেই ভয়ে মা পর্যন্ত আগেই পালিয়েছেন। সুতরাং আপনি কি? আরও কয়েক সপ্তাহ কেটে গেল। ইতিমধ্যে মেম সাহেব নিশ্চয়ই বুঝতে পেরেছিল আমি পরীক্ষা দিয়ে কোনো মতে পাশ করেছি, কিন্তু ঠিক লেখাপড়া বিশেষ কিছু করিনি। তাই বলল, রোজ একটু পড়াশোনা করবে। সে কি, এই বুড়ো বয়সে আবার পড়াশোনা করব? সোজা জবাব আসে, বাজে তর্ক করবেন না, নিশ্চয়ই রোজ একটু পড়াশোনা করবেন। ডজনখানিক খবরের কাগজ আর ডজনখানিক জার্নাল তো রেগুলার পড়ি। খবরের কাগজে কাজ করতে হলে শুধু খবরের কাগজ পড়লে চলে না, আরও কিছু পড়া দরকার। আমি চুপ করে থাকি, বসে বসে ভাবি মেম সাহেবের কথা। মেম সাহেব বলে, একটা কথা বলবেন? বলবো। আপনি আমার কথায় বিরক্ত হচ্ছেন, তাই না? না না, বিরক্ত হব কেন? তবে এত গম্ভীর হয়ে ভাবছেন কি? দৃষ্টিটা উদাস হয়ে যায়।
মনটা উড়ে বেড়ায় অতীত বর্তমানে সমস্ত আকাশ জুড়ে। শুধু বলি, একটুও বিরক্ত হচ্ছি না। শুধু ভাবছি, কেউ তো আমাকে এসব কথা আগে বলেনি। তাতে কি হলো? এমন করে এগিয়ে চলে আমাদের কথা। শেষে মেম সাহেব বলে, চিরকালে কি আপনি একটা অর্ডিনারি রিপোর্টার থাকবেন? মাত্র 125 টাকা মাইনে সেই রিপোর্টার হবার সুযোগ আজ পর্যন্ত পেলাম না। সুতরাং কল্পনা করে আর কত দূর যাব? স্পষ্ট জানিয়ে দেয় মেম সাহেব, ওসব কথা বাদ দিন। অতীত আর বর্তমান নিয়েই তো জীবন নয়, ভবিষ্যতই জীবন। অতীত আর বর্তমানের ক্ষয়রোগে ভুগতে ভুগতে মেরুদণ্ডটা গেছে, তাই ভবিষ্যতে সোজা হয়ে দাঁড়াতে পারবো বলে বিশ্বাস পাই না। কথাটা ঠিক হলো না। অতীত বর্তমান হচ্ছে ক্যানভাস আর ব্যাকগ্রাউন্ড মাত্র, ছবিটা এখনো আঁকা বাকি। যাই হোক, শেষে মেম সাহেব বলল, অতীত বর্তমান নিয়ে অত মাথা ঘামাবেন না, ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করুন। ক্লাসিক্স পড়ুন, ভালো ভালো লিটারেচার পড়ুন। সাধারণ ছেলেমেয়েরা ছাত্রজীবনে পড়াশোনা করে। প্রথম কথা, আমাকে গাইড করার কেউ ছিল না। দ্বিতীয়ত, ছাত্রজীবনে সে সুযোগ বা অবসরও পায়নি। পরীক্ষায় পাশ করবার জন্য কিছু ইংরেজি বাংলা সাহিত্য পড়তে বাধ্য হয়েছি। তাছাড়া বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র ইত্যাদি কোনো কারণে বা উপলক্ষে পড়েছি। কদাচিৎ কখনো কোনো দুর্ঘটনার জন্য জনসন বা টি.এস. ইলিয়টও হয়তো পড়েছি। কিন্তু ঠিক পড়াশোনা করতে যা বোঝায় তা আমি করতে পারিনি। মেম সাহেবের পাল্লায় পড়ে এবার সত্যি সত্যি একটু পড়াশোনা করা শুরু করলাম। কোনোদিন নিজের বাড়ি থেকে, কোনোদিন আবার ইউনিভার্সিটি লাইব্রেরি থেকে মেম সাহেব আমার জন্য বই আনা শুরু করলো। আমিও ধীরে ধীরে পড়াশোনা শুরু করলাম। ইংরেজি বাংলা দুই পড়লাম। বিদ্যাসাগর, হেমচন্দ্র, নবীনচন্দ্র, মাইকেল আবার পড়লাম। রমেশচন্দ্র, শিবনাথ শাস্ত্রী প্রভৃতিও বাদ পড়লেন না। তারপর মোহিতলাল, জীবনানন্দ মেম সাহেব প্রেসক্রিপশন করলো। ওদিকে ডরোথি পার্কারকে পড়লাম রবার্ট ফ্রোস্ট, টি.এস. ইলিয়ট, এজরা পাউন্ডের কবিতা। আমার মন ছটফট করে ওঠে। মেম সাহেবকে বললাম, মেম সাহেব, এবার তোমার পাঠশালা বন্ধ করো। মেম সাহেব কি বললো যেন? বলল, বাজে বকো না, কিছু লেখাপড়া না করে জার্নালিজম করতে তোমার লজ্জা করে না? লজ্জা? জার্নালিস্টদের লজ্জা? তুমি হাসালে মেম সাহেব। মেম সাহেব দাবর খেয়ে হাসলে। হেনরি গ্রিন, হোমিংওয়ে, লরেন্স ডুরেল, অ্যানি পর্টার, মেরি মার্কার্থির একগাদা বই পড়লাম। এরপর একদিন আমাকে গীতবিতান প্রেজেন্ট করলো। অবাক হয়ে গেলাম। ভাবলাম, মেম সাহেব কি এবার আমাকে গানের স্কুলে ভর্তি করবে? জিজ্ঞেস করলাম, তানপুরা পাবো না? মেম সাহেব রেগে গেল, আমার মুন্ডু পাবে। পরে বলেছিল, যখন হাতে কাজ থাকবে না চুপচাপ গীতবিতানের পাতা উল্টিয়ে যেও, খুব ভালো লাগবে। দেখবে তুমি অনেক কিছু ভাবতে পারছো, কল্পনা করতে পারছো। ইতিমধ্যে এম.এ. পাশ করে মেম সাহেব একটা গার্লস কলেজে অস্থায়ীভাবে অধ্যাপনা শুরু করে দিয়েছে। এদিকে আরও অনেক কিছু হয়ে গেছে। মেম সাহেব উপলব্ধি করলো আমার অন্তরের শূন্যতা, জীবনের ব্যর্থতা, ভবিষ্যতের আশঙ্কা। উপলব্ধি করলো আমার জীবনযোগ্যতার অনন্য প্রয়োজনীয়তা। আমি নিজেই একদিন বললাম, জানো মেম সাহেব, প্রথমে শুধু বাঁচতে চেয়েছিলাম, কিন্তু পরে এক দুর্বল মুহূর্তে স্বপ্ন দেখলাম আমি এগিয়ে চলেছি। 10 জনের একজন হবার স্বপ্ন দেখলাম। সেই স্বপ্নের ঘোরে বেশ কিছুকাল কেটে গেল। যখন সম্বিত ফিরে পেলাম, তখন নিজের দুরবস্থা দেখে নিজেই চমকে গেলাম, ঘাবড়ে গেলাম, হতাশ হলাম। একটু থামি, আবার বলি, সমস্ত আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, সাধনা বিসর্জন দিয়ে নিজেকে তুলে নিলাম অদৃষ্টের হাতে। কিন্তু তোমাকে দেখে আমার সব হিসাব নিকাশ ওলটপালট হয়ে গেল। মুহূর্তের মধ্যে আবার সমস্ত স্বপ্ন উড়ে এসে জড়ো হলো মনের আকাশে। মেম সাহেব হাতটা চেপে ধরে বললাম, ভগবানের নাম শপথ করে বলছি মেম সাহেব, তোমাকে দেখে যেন মনে হলো তুমি তো আমারই। এই অন্ধকূপ থেকে আমাকে মুক্তি দেবার জন্যই যেন ভগবান তোমাকে পাঠিয়েছেন। আমার মতো মেম সাহেব কোনোদিনই বেশি কথা বলতো না, শুধু বলল, হয়তো তাই, তা না হলে তোমার সঙ্গে অমন অপ্রত্যাশিতভাবে পরের দিনে আবার দেখা হবে কেন? অদৃষ্টের ইঙ্গিত, নিয়তির নির্দেশ মেম সাহেবও বুঝতে পেরেছিল। আমি অনেক কথা বলার পরই দুহাত তুলে মেম সাহেবের কাছে আত্মসমর্পণ করেছিলাম। মেম সাহেব অনুষ্ঠান অত্যন্ত সংক্ষিপ্ত হয়েছিল। প্রতিদিনের মতো সেদিন বেলা 1:30-2টোর সময় অফিসে গিয়েছিলাম। টেলিপ্রিন্টারে কয়েকটা লোকাল কপি দেখতে দেখতে টেলিফোন বেজে উঠল। রিসিভার তুলে অভ্যাস মতো বললাম, রিপোর্টার্স? কখন অফিসে এলে? এই তো একটু আগে। একটা কথা বলবো? বলো। শুনবে? নিশ্চয়ই, চলো না একটু বেরিয়ে আসি। আমি অবাক হয়ে জানতে চাই,
এখন? হ্যাঁ। কি ব্যাপার বলো তো? বলো না যাবে কি না। চিফ রিপোর্টার বা নিউজ এডিটর তখনও অফিসে আসেননি। কি করব ভাবছিলাম। মেম সাহেব টেলিফোন ধরে থাকলো। আমি ডায়েরিতে দেখে নিলাম দুটো প্রেস কনফারেন্স ছাড়া আর কিছুই নেই। একটা 4টার সময় আর দ্বিতীয়টা সন্ধ্যার 7টায়। মেম সাহেব জিজ্ঞেস করলেন 7টার মধ্যে ফিরতে পারবো? 7টা বোধ হয় না। কখন ফিরবে? 8টা, সাড়ে 8টার মধ্যে নিশ্চয়ই ফিরবো। চিফ রিপোর্টারকে একটা স্লিপ লিখে গেলাম। একটা জরুরি নিউজের লোভে বেরিয়ে যাচ্ছি। রাত্রে ফিরে টেলিফোন ডিউটি দেব। অফিস থেকে বেরিয়ে পড়লাম। এসপ্ল্যানেডের মোড়ে দুজনে মিট করে সোজা চলে গেলাম দক্ষিণেশ্বর। মন্দিরের দরজা বন্ধ ছিল, তাই এদিক সেদিক ঘুরে পঞ্চবটি ছাড়িয়ে আরও খানিকটা দূরে গঙ্গার ধারে একটা মাছের ছায়ায় বসলাম দুজনে। মেম সাহেব বলল, চোখ বন্ধ করো। কেন? সবসময় কেন কেন করো না? বলছি চোখ বন্ধ করো। পুরোটা না, অর্ধেকটা বন্ধ করব। তুমি বড্ড তর্ক করো। মেম সাহেব এবার কড়া হুকুম দেয়, আই সে ক্লোজ ইউর আইস। সত্যি সত্যি চোখ বন্ধ করলাম। মুহূর্তের মধ্যে অনুভব করলাম মেম সাহেব আমার দুটি পায়ে হাত দিয়ে প্রণাম করছে। চমকে গিয়ে চোখ তুলে প্রশ্ন করলাম, এ কি ব্যাপার? দেখি মেম সাহেবের মুখে অনির্বাণ আনন্দের বন্যা। দুটি চোখে পরম তৃপ্তির দীপশিখা জ্বলছে। দুটি হাত দিয়ে মেম সাহেবের মুখটা তুলে ধরে আবার প্রশ্ন করলাম, হঠাৎ প্রণাম করলে কেন মেম সাহেব? কোনো উত্তর দিল না মেম সাহেব। আত্মসমর্পণের ভাষায় চাইল আমার দিকে। আমি ওর দিকে চেয়ে রইলাম অনেকক্ষণ। তারপর আবার জানতে চাইলাম, বলবে না প্রণাম করলে কেন? এবার মেম সাহেব কথা বলল, আমি তোমাকে প্রণাম করলাম, তুমি আমাকে আশীর্বাদ করবে না? আমি অবাক হয়ে যাই। নিজের দৈন্য এত স্পষ্ট হলো যে নিজেকে বেশ ছোট মনে হলো। মেম সাহেব প্রণাম করার পর কৈফিয়ত তলব না করে আমার আশীর্বাদ করা প্রথম কাজ ছিল। যাই হোক, মেম সাহেবকে তাড়াতাড়ি কাছে টেনে নিলাম। দুটি হাত দিয়ে ওর মুখখানা তুলে ধরে বললাম, ভগবান যেন তোমাকে খুশি করেন। মেম সাহেব হঠাৎ মাথাটা ছাড়িয়ে নিয়ে দুহাতে আমাকে চেপে ধরে বলল, ভগবান কি করবেন তা ভগবানই জানেন, কিন্তু তুমি কি আমাকে সুখী করবে? কি মনে হয়? মনে মনে তো ভয়ই হয়। কিসের ভয়? কানে কানে ফিসফিস করে মেম সাহেব বলল, হাজার হোক খবরের কাগজের রিপোর্টার, কবে কখন কোথায় হয়তো কোনো সুন্দর এসে তোমাকে ঝড়ের বেগে উড়িয়ে নিয়ে যাবে, তাই নাকি? তবে আর কি, পুরুষদের বিশ্বাস নেই। জানো মেম সাহেব, তোমাকে নিয়ে আমারও অনেক ভয়। আমার বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিয়ে আঙুল দিয়ে নিজেকে দেখে মেম সাহেব অবাক করে বলল, আমাকে নিয়ে তোমার ভয়? জি মেম সাহেব। বাজে বকো না। বাজে না মেম সাহেব। জীবনে সুপ্রতিষ্ঠিত কোনো মানুষের আমন্ত্রণ এলে 50 টাকার এই রিপোর্টারকে নিশ্চয়ই তোমার ভুলে যেতে কষ্ট হবে না। দপ করে জ্বলে উঠল মেম সাহেব। তুমি সবসময় 50 টাকার রিপোর্টার 50 টাকার রিপোর্টার বলবে না তো? সারা জীবন কি তুমি 50 টাকার রিপোর্টার থাকবে? থাকবো না? না না না। তাহলে কি হব? কি আর হবে? জীবনে মানুষ হবে, বড় হবে, মাথা উঁচু করে দাঁড়াবে। পারবো? 100 বার পারবে। তাছাড়া আমি আছি না। মেম সাহেব আমাকে একটু কাছে টেনে নেয়, একটু আদর করে, মাথার চুলগুলো নিয়ে নাড়াচাড়া করে, আবার বলে, তুমি ভাবো কেন যে তুমি হেরে গেছো? কি করব বলো মেম সাহেব? অকুল সমুদ্রে জাহাজ ভেসে বেড়ায়, কিন্তু লাইট হাউসের ওই ছোট্ট একটা আলোর ইঙ্গিত না পেলে সে তো বন্দরে ভিড়তে পারে না। আমি তো এসেছি, আর ভয় কি? কিন্তু কথা দিতে পারো আমার বন্দর ছেড়ে তুমি তোমার জাহাজ নিয়ে অন্য বন্দরে বন্দরে ঘুরে বেড়াবে না? আচ্ছা দোলা বৌদি, সব মেয়েদের মনেই ওই এক ভয়, এক সন্দেহ। কেন বলতে পারো? পৃথিবীর ইতিহাস কি শুধু পুরুষদের বিশ্বাসঘাতকতার কাহিনীতেই ভরা? যাই হোক, মেম সাহেবের কথা আমার বেশ লাগতো। অন্তত এই ভেবে আমি তৃপ্তি পেতাম যে সে আমাকে সম্পূর্ণভাবে কামনা করে। সেদিন কথায় কথায় সন্ধ্যা নেমে এলো। মন্দিরের মঙ্গলদ্বীপের আলোর প্রতিবিম্ব পড়ল গঙ্গায়। স্রোতস্বিনী গঙ্গা সে আলো ভাসিয়ে নিয়ে গেল দূর দূরান্তের শহরে, নগরে, জনপদে, আর অসংখ্য মানুষের মনের অন্ধকার গহন অরণ্যে। মেম সাহেব শেষকালে প্রশ্ন করল, কই, তুমি তো জানতে চাইলে না? তোমাকে আজ এখানে নিয়ে এলাম কেন? তুমি তো জানতে চাইলাম না তোমাকে প্রণাম করে আশীর্বাদ চাইলাম কেন? কোনো বিশেষ কারণ আছে নাকি? তবে কি? এই বলে মেম সাহেব ব্যাগ থেকে একটা কাগজ বের করে আমাকে পড়তে দিলে। পড়ে দেখি হাওড়া গার্লস কলেজের অ্যাপয়েন্টমেন্ট লেটার। মেম সাহেবের দুটি হাত ধরে বললাম, কংগ্রাচুলেশনস।
এই অররাম্ভ আনন্দ ঐশ্বর্যে ভগবান নিশ্চয়ই তোমাকে ভরিয়ে তুলবেন। একটু থেকে প্রশ্ন করি, মাসে মাসে 250 টাকা দিয়ে কি করবে মেম সাহেব? কেন, দুজনে মিলে ওড়াতে পারবো না? দুজনেই হেসে উঠি। মেম সাহেব অধ্যাপনা শুরু করায় গর্বে আমার বুকটা ভরে উঠল। কদিন পরে অফিস থেকে 25টা টাকা অ্যাডভান্স নিলাম। চিত্তরঞ্জন এভিনিউর সেলস এম্পিয়ার থেকে 18 টাকা দিয়ে একটা তাঁতের শাড়ি কিনলাম। বিকেলবেলা মেম সাহেবকে প্যাকেটটা দিয়ে বললাম, কালকে শাড়িটা পরে কলেজে যেও। পরের দিন ওই শাড়িটা পরে কলেজে গিয়েছিল, কিন্তু তারপর আর পরতো না। একদিন জিজ্ঞাসা করলাম, শাড়িটা বুঝি তোমার পছন্দ হয়নি? খুব পছন্দ হয়েছে। সেজন্যই বুঝি পরতে লজ্জা করে? কানে কানে বলল, না গো না, ওটা তোমার প্রথম প্রেজেন্টেশন, যখন তখন পরে নষ্ট করবো নাকি? প্রথম মাসে মাইনে পাওয়ার পর মেম সাহেব আমাকে কি দিয়েছিল জানো? একটা গরদের পাঞ্জাবি আর একটা চমৎকার তাঁতের ধুতি। ধুতি কেনার সময় ভারী মজার হয়েছিল। মেম সাহেব জিজ্ঞেস করলো, জরিপার নেবে না প্লেন পার নেবে? দোকানের আর কেউ শুনতে না পারে তাই কানে কানে বললাম, যদি টোপরটাও কিনে দাও তাহলে জরিপার ধুতি, আর যদি এখন টোপর না কিনতে চাও তবে প্লেন পারি। অসভ্য কোথাকার। ধুতি কিনে দোকান থেকে বেরোতে বেরোতে মেম সাহেব বলল, তুমি ভারী অসভ্য। কি আশ্চর্য, তোমার সঙ্গেও ফ্রাঙ্কলি কথা বলবো না? এই তোমার ফ্রাঙ্কলি বলার ঢং? সে সময় দিনের কথা তোমাকে লিখতে বসে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। কি কারণে ও কেমন করে আমরা দুজনে এত দ্রুত তালে এগিয়ে চলেছিলাম তা আমি জানি না। কোনো যুক্তিতর্ক দিয়ে এসব বোঝানো সম্ভব নয়। মানুষের মন লজিকের প্রফেসর বা বিচারকের পরামর্শ বা উপদেশ মেনে চলে না। মুক্ত বিহঙ্গের মতো আপন গতিতে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়। মানুষের মন যদি বিচার বিবেচনা মেনে চলতে জানতো, তাহলে শুধু আমার মেম সাহেবের কাহিনী নয়, পৃথিবীর ইতিহাসও একেবারে অন্যরকম হতো। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হবার পর থেকেই মানুষ একজনকে অবলম্বন করে বড় হয়, ভবিষ্যতের পথে এগিয়ে চলে। একটি মুখের হাসি, দুটি চোখের জলের জন্য মানুষ কত কি করে। আমি বড় হয়েছি, ভবিষ্যতের দিকে এগিয়ে গেছি নিতান্তই প্রকৃতির নিয়মে। মানুষের মুখের হাসি বা প্রিয়জনের চোখের জলের কোনো ভূমিকা ছিল না আমার জীবনে। তাই তো মেম সাহেবকে পাওয়ার মধ্যেও কোনো ফাঁকি থাকতে পারেনি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি 22টি বসন্ত অতিক্রম করতে মেম সাহেবের জীবনে নিশ্চয়ই কিছু কিছু মাছি বা মৌমাছি ভনভন করেছে চারপাশে। হয়তো বা কারোর গুণ মনে একটু রং লাগিয়েছে, কিন্তু ঠিক আমার মতো কেউ সমস্ত জীবনের দাবি নিয়ে এগিয়ে আসতে পারেনি। তাই তো মেম সাহেবের জীবনে সমস্ত বাঁধন খুলে গিয়েছিল, সংযম আর সংস্কার ভেসে গিয়েছিল। আমার মতো মেম সাহেবের জীবনে অনেক পরিবর্তন হলো। আমার পছন্দ ও অপছন্দ মতামত ছাড়া কোনো কিছুই করতে পারতো না। আমি সঙ্গে গিয়ে পছন্দ না করলে শাড়ি ব্লাউজ পর্যন্ত কেনা হতো না। আমি জিজ্ঞাসা করতাম, এতদিন কার পছন্দ মতো কিনতে? মা বা দিদির? এখন কি ওদের রুচি খারাপ হয়ে গেছে? না, তা হবে কেন? তাই বলে কি ওরা চিরকালই পছন্দ করবে? তা তো বটেই। মেম সাহেব অভিমান করত। বেশ তো, আমার সঙ্গে দোকানে যেতে অপমান হলে যেও না। আমি কোথায় মোড় ঘুরিয়ে নেই। না জানি এরপর আরো কত কি কিনে দিতে বলবে। মেম সাহেব আমার ইঙ্গিত বোঝে। প্রথমে বলে, আবার অসভ্যতা করছো। একটু সরে এসে, একটু কাছে এসে একটু আসতে বলে, দরকার হলে নিশ্চয়ই কিনবে, তুমি ছাড়া আর কে কিনে দিবে বলো? দোলা বৌদি, ভাবতে পারছো আমাদের অবস্থা? নিত্য কর্মপদ্ধতির বাইরে এক ধাপ নড়তে চড়তে গেলেই মেম সাহেব আমাদের কাছে আবেদনপত্র নিয়ে হাজির হতো। জানো, রবিবার কলেজের একদল প্রফেসর শান্তিনিকেতন যাচ্ছেন। আমাকেও ভীষণ ধরেছেন। কি করি বলো তো? কি আবার করবে? যাবে, তারপর জেনে নেই কবে ফিরবে। সোমবার রাত্রে, মঙ্গলবার তো কলেজ আছে। কোনোদিন আবার দেখা হবার সঙ্গে সঙ্গেই বলতো, দেখো কালকে ভ্রমরের জন্মদিন, কি দেবো বলো তো? আমি মেম সাহেবের কথা শুনে মনে মনে হাসতাম। ভ্রমর ওর বাল্য বন্ধু। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি একসঙ্গে পার হয়েছে। প্রতি বছরই জন্মদিনে যেতে হয়েছে, কিছু না কিছু প্রেজেন্টেশনও দিয়েছে। আজ এই সামান্য ব্যাপারটা এত বড় সমস্যা হয়ে দেখা দিল যে মেম সাহেব নিজের বুদ্ধিদের কোনো কুলকিনারা পেল না। ডাক পড়ল আমার উপর মেম সাহেবের নির্ভরতার খবর আমাদের আশেপাশে সবাই জানতো। মেম সাহেবের মেজদি হয়তো সিনেমার টিকিট কেটেছে, কিন্তু তবুও ছোট বোনের সঙ্গে মজা করবার জন্য জিজ্ঞেস করতো, হ্যাঁ রে, রিপোর্টারকে জিজ্ঞাসা করিস তুই রবিবার ম্যাটিনিতে সিনেমা যেতে পারবি কিনা। মেম সাহেব দৌড়ে গিয়ে মেজদির মুখটা চেপে ধরে বলল, ভালো হচ্ছে না কিন্তু। মুচকে হাসি লুকবার ব্যর্থ চেষ্টা করতে করতে মেজদি বলতো,
আচ্ছা ঠিক আছে, আমি রিপোর্টারকে টেলিফোন করে জেনে নেব। মেম সাহেব হুঙ্কার দিত, মা মেজদি করছে। কোনোদিন আবার মেজদি মেম সাহেবকে বলতো, হ্যাঁ রে রিপোর্টারকে একবার ফোন করবি? কেন? জিজ্ঞাসা করতো তুই আজকে মাছের ঝোল খাবি না ঝাল খাবি? মেম সাহেব মেজদিকে ধরতে যেত আর মেজদি দৌড়ে পালিয়ে যেত। অনেক রাত হয়ে গেছে। কত রাত জানো? 2:45 বাজে। আশেপাশের বাড়ির সবাই সারাদিন কাজকর্ম করে কত নিশ্চিন্তে কত শান্তিতে এখন ঘুমাচ্ছে। আর আমি মুখুমুর দেভুলভির একটা শের মনে পড়ছে, मोहब्बत जिसको देते हैं उसे फिर कुछ नहीं देते, उसे सब कुछ दिया है जिसको इस कर ले नहीं समझा। জীবনে যে ভালোবাসা পায় সে আর কিছু পায় না, জীবনে আর সব কিছু পায় সে ভালোবাসা পায় না। তোমাদের জীবনে নয়, কিন্তু আমার জীবনে কথাটা বর্ণে বর্ণে মিলে গেছে।